হচ্ছে আমরা আজকে নিউটনীয় বলবিদ্যা ক্লাসে জয়েন হয়েছি। তো এটা সম্পর্কে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নেই, সেই কথাটা হচ্ছে যে আমরা তো সবাই জানি যে গতিবিদ্যা এবং নিউটনীয় বলবিদ্যার মধ্যে পার্থক্য কি। কেউ বলতে পারবো যে নিউটনীয় বলবিদ্যা এবং গতিবিদ্যার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কজ এবং এফেক্ট। ওকে, ঠিক আছে। আমরা আলোচনা করেছিলাম যে গতিবিদ্যাতে আমরা যেসব জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম বা যা পড়েছিলাম সেগুলোতে আমাদের বলা ছিল যে শুধুমাত্র এফেক্টটা নিয়ে আমরা কাজ করেছিলাম, তাই না? যেমন হচ্ছে যে আপনার একটা গাড়ি যদি চলতে থাকে, আমরা ভালো কথা একটা গাড়ি চলতেছে আমরা দেখেছি, ঠিক আছে? তো গাড়ি চলতে চলতে একটা পর্যায়ে থেমে গেছে, সেটাও আমরা দেখেছি, গাড়িটা থেমে গেছে, ঠিক আছে? বাট কেন চলতেছে বা কেন থেমে গেছে এইসব জিনিস নিয়ে কিন্তু আমরা গতিবিদ্যাতে আলোচনা করিনি, কোথাও আলোচনা করিনি, ঠিক আছে? সেটা তো মূলত হচ্ছে কার জন্য? কোনো রকমের কোনো না কোনো একটা ফোর্সের জন্যই তো, সাম কাইন্ড অফ ফোর্সের জন্যই তো আপনার হচ্ছে যে একটা গাড়ি চলতেছে বা একটা গাড়ি ফোর্স দিয়ে আমরা থামিয়ে দিচ্ছি, তাই না? অথবা কি করতে পারি, ধরেন যে বস্তুটার গতির ডিরেকশনের পরিবর্তন করতে পারি, ফোর্সের জন্যই তো সব কিছু সম্ভব। তো আমরা কিন্তু গতিবিদ্যাতে কোথাও ফোর্স নিয়ে আলোচনা করিনি, কোথাও বল নিয়ে কিন্তু আলোচনা করিনি, ঠিক আছে? এখন যেহেতু আমরা নিউটনীয় বলবিদ্যা পড়তেছি, তার মানে এখানে আমাদের কজ এবং এফেক্ট, অর্থাৎ যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনাগুলো ঘটার কারণ এবং ওই ঘটনাগুলো ঘটে কি কি হচ্ছে সেটার এফেক্টটা নিয়েও আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এটাই হচ্ছে যে নিউটনীয় বলবিদ্যা এবং গতিবিদ্যার মধ্যে সবথেকে বড় রকমের একটা পার্থক্য, ঠিক আছে? তার মানে এই সব কিছু ঘটতেছে কার জন্য? সাম কাইন্ড অফ ফোর্সের জন্যই তো, তাই না? ফোর্স মানে কি? বল। আমি যদি লিখি যে সাম কাইন্ড অফ ফোর্সের জন্যই তো ঘটতেছে, তার মানে আমি সবার প্রথমে এই অধ্যায়ে কাকে নিয়ে আলোচনা করব? ফোর্স অথবা বল নিয়ে। ফোর্স মানে হচ্ছে পুশ অথবা পুল, অর্থাৎ কোনো বস্তুর উপরে টানা দেওয়া অথবা ঠেলা দেওয়া, তাই না? অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি পুশ অথবা পুল করা হয়, তার ফলে যে এফেক্টটা ঘটে সেটাকে আমরা কি বলতেছি? ফোর্স বলতেছি। তার মানে ফোর্স বলতে আমরা কি বুঝি? পুশ অথবা পুল, ঠিক আছে? তার মানে ফোর্সের ডেফিনিশনটাকে যদি আমি একদম সংক্ষেপে লিখতে চাই, তাহলে সেটাকে কি বলা যায়? ধাক্কা অথবা টানা দেওয়া, তাই না? অথবা টানা দেওয়া, অর্থাৎ কোনো বস্তুকে আমি ধাক্কা দিতে পারি, টান দিতে পারি, তাই না? তাহলে আমরা সেটাকে খুব সংক্ষেপে বলতে পারি যে ফোর্স মানে হচ্ছে পুশ অথবা পুল হুইচ ইজ অ্যাপ্লাইড অন এ বডি, যেটা কি করে? কোনো একটা বস্তুর উপরে অ্যাক্ট করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাক্ট করে, তখন সেখানে কি হতে পারে? তার গতির দিকের পরিবর্তন হতে পারে, অথবা গতিশীল বস্তু রেস্ট অবস্থায় আসতে পারে, পারে কি না? অথবা কি হতে পারে? তার গতির যে ভ্যালোসিটিটা, ধরেন যে ভ্যালোসিটির পরিবর্তন হতে পারে, অর্থাৎ বস্তুটার ভ্যালোসিটি বা স্পিড বাড়তেও পারে, আবার সেটা কমতেও পারে, পারে কি না? অথবা আবার বডিটা কি হতে পারে? রেস্ট অবস্থায় চলে আসতে পারে, অথবা তার দিকের পরিবর্তন করতে পারে। যেমন ধরেন ঘুড়ি যখন আকাশে উড়ে, তখন সেটার উপর এক রকমের ফোর্স অ্যাক্ট করে না? সেই ফোর্সটা কে দেয়? বাতাস। যখন বাতাস এর উপরে ফোর্স অ্যাক্ট করে, তখন সেটা কি করে? ঘুড়ি তার ডিরেকশনে পরিবর্তন করে। আমরা কি বুঝতে পারতেছি? অথবা কি করে গতির পরিবর্তন হতে পারে, যেমন একটা গাড়ি যদি সোজা ডিরেকশনে চলে, তখন আমি যদি এর ডিরেকশনের ডানে অথবা বামে নিতে চাই, তখন আমি কি করি? এর উপরে একটা ফোর্স দেই না? কিভাবে ফোর্স দেই? ডান অথবা বাম দিকে সেটাকে ঘুরিয়ে দেই কিনা? তার মানে ফোর্স কি করতে পারে? স্থির বস্তুকে, যদি একটা বস্তু স্থির থাকে তাকে গতিশীলও করতে পারে, আবার গতিশীল বস্তুকে থামায়ও দিতে পারে। অথবা কি করতে পারে? গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে, অথবা গতিশীল বস্তুর বেগ রেস্ট অবস্থায় নিয়ে আসতে পারে, অথবা কি করতে পারে? কোনো বস্তুর আকার আকৃতির পরিবর্তন করতে পারে, তাই না? তাহলে এই কথাগুলো আমরা সবাই স্টার দিয়ে লিখে নেই যে বল কোনো বস্তুর উপর এভাবে লিখি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটিকে
গতিশীল করতে পারে, অথবা কি করতে পারে, গতির দিকের পরিবর্তন করাতে পারে, অথবা কি করতে পারে, বস্তুটিকে থামিয়ে দিতে পারে, অথবা বস্তুর আকার অথবা আকৃতির পরিবর্তন করাতে পারে, বস্তুর আকার অথবা আকৃতির পরিবর্তন করাতে পারে। সবাই কি কথাগুলো বুঝতে পেরেছি? ভেরি গুড। এখন যদি বুঝতে পারি তাহলে এই ফোর্স যেহেতু আমরা কি জানি, বল একটা ভেক্টর রাশি না, যেহেতু দিকের পরিবর্তন করাতে পারে তার মানে এর নিজেরও তো একটা ডিরেকশন আছে। বলের কি ডিরেকশন আছে না? অবশ্যই দিক আছে, কারণ এটা কি ভেক্টর রাশি। তাহলে বলের যদি দিক থাকে সেই দিকটাও আমরা মেজারমেন্ট করতে পারি ভেক্টর রুলসের মাধ্যমে। এখন কথা হচ্ছে ফোর্স যেহেতু একটা কোয়ান্টিটি, একটা রাশি, তার মানে এর একক আছে, তাই না? এখন যদি এর একক থাকে তাহলে ফোর্সের একক কি আমরা কেউ বলতে পারবো? বলের একক কি হবে? নিউটন। ভেরি গুড। সেটা কোন ধরনের একক? এসআই একক নাকি সিজিএস একক? ভেরি গুড। তার মানে বলের এসআই একক হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে কি? নিউটন। স্যার আইজ্যাক নিউটনের নাম অনুসারে কি করা হয়েছে? এই বলের নাম দেওয়া হয়েছে, তাই না? ওকে, তাহলে সবাই লিখে রাখি যে এটার ইউনিট হচ্ছে নিউটন। আচ্ছা, এটার কি আরও ইউনিট নেই? এসআই ইউনিট, সেটা কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি গুড। আচ্ছা, যদি বলি এর সিজিএস ইউনিটটা কি হবে? ডাইন। ভেরি গুড। এর সিজিএস ইউনিট কি হবে? সিজিএস একক হচ্ছে ডাইন। আচ্ছা, যদি এই ডাইনকে আবার ওইভাবে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা এটাও জানি যে এই এসআই ইউনিট এবং সিজিএস ইউনিটের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি? 1 নিউটন সমান সমান কত ডাইন? ভেরি গুড। 1 নিউটন সমান সমান 10⁵ ডায়ান। এটা কি সবাই বুঝতে পেরেছি? ডায়ান হচ্ছে সিজিএস ইউনিটের একটা নাম। যেমন আমরা এসআই ইউনিটের নাম কি দিয়েছি? নিউটন। সিজিএস ইউনিটে সেটাকে আমরা কি বলি? ডায়ান বলি। বুঝতে পেরেছি? ওকে, এখন কথা হচ্ছে যে ফোর্স, যে বলের কথা বলতাছি, এই বল 3টা বিষয়ের উপর নির্ভর করে। কি বলেছি? ফোর্স মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে। 3টা বিষয় কি কি? 1 নম্বরে হচ্ছে ম্যাগনিটিউড। ধরেন যে কোনো একটা ব্লকের উপরে, এই হচ্ছে একটা ব্লক রাখলাম, তো সেখানে ধরেন যে একটা বল কাজ করতেছে, ধরেন এম ভরের একটা ব্লক, এর উপরে এফ মানের একটা ফোর্স কাজ করতেছে। তাহলে এই যে ফোর্স কাজ করতেছে, এই ফোর্স কাজ করার উপর 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি? প্রথমটা হচ্ছে যে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অথবা মান, ম্যাগনিটিউড অথবা মান। যেমন ম্যাগনিটিউড অথবা মানের কথা যদি বলি, যেমন ধরেন সেটা যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে। যেমন এই ব্লকটার উপরে আমি 10,000, 500, 1000, 1 নিউটন, যে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু মানের একটা ফোর্স প্রযুক্ত করতে পারি না? সেটাকে আমরা কি বলতেছি?
ম্যাগনিটিউড বলতেছি। এখন ম্যাগনিটিউডটা লিখার ওয়েটা কি, ওই নামের পাশে আমরা কি দিই, ম্যাগনিটিউডের নামের পাশে ইউনিটগুলো দিই। যেমন হচ্ছে যে 10,000 নিউটন বা 10,000 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে ম্যাগনিটিউডটাকে প্রকাশ করতেছি, আমি কিভাবে প্রকাশ করতেছি, নিউমেরিক্যাল ভ্যালু এবং তার সাথে ইউনিট যুক্ত করে, তাই না? আচ্ছা, নিউমেরিক্যাল ভ্যালু এবং ইউনিটের মধ্যে একটা সম্পর্ক আছে। নিউমেরিক্যাল ভ্যালু কোনগুলো, একটু আগে যেটা বললাম, যে কোনো সংখ্যা হতে পারে, আর ইউনিট তো একক। এখন এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে কি, যেমন নিউমেরিক্যাল ভ্যালু ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ ইউনিট, এককের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এখন এইটাকে যদি আমি ডিসক্রাইব করতে চাই তাহলে আমি কি লিখতে পারি, এন ইউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলা যায় না? তাহলে এটাকে যদি কনস্ট্যান্ট বলা যায় তাহলে আমরা কি লিখতে পারি, n1 u1 ইজ ইকুয়াল টু কত, n2 u2। অর্থাৎ এখানে ঘটনাটা কি ঘটতেছে, এখানে ঘটনাটা ঘটতেছে যদি একটা ভ্যালুর মান কমে যায় তাহলে আরেকটা ভ্যালুর মান বেড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যদি একটা ভ্যালুর মান কমে যায় তাহলে আরেকটা ভ্যালুর মান বেড়ে যাবে। যদি আপনার নিউমেরিক্যাল ভ্যালুর মান কমে যায় তাহলে ইউনিটের ভ্যালুটা বেড়ে যাবে। যেমন একটা এক্সাম্পল যদি দেই, তাহলে এক্সাম্পলের কথা যদি বলতে হয় তাহলে আমি বললাম হচ্ছে 1 কেজি সমান সমান 1000 গ্রাম, ঠিক আছে? এটা এখন এটার সাথে কিভাবে মিললো দেখেন, এইখানে নিউমেরিক্যাল ভ্যালু কত ছিল, 1 কেজি ছিল, আর এইখানে নিউমেরিক্যাল ভ্যালু কত, 1000 হয়েছে, ঠিক আছে? এখন দেখেন কেজি বড় নাকি গ্রাম বড়? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি গ্রাম এবং কেজি দুইটার মধ্যে কোনটা বড়? অবভিয়াসলি কেজি বড়। ভেরি গুড। যদি কেজি বড় হয় তার মানে এই ভ্যালুটা আমাকে দেখেন এন এবং ইউ এর মান কি করতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে, তাই না? তাহলে যদি কেজির ভ্যালুটা বড় হয় তার মানে নিউমেরিক্যালের ভ্যালুটা কি হবে, কম হবে। এখন দেখেন এইখানে ঘটনাটা কি করছে, এটাকে যদি আমি সমান সমান দিয়ে লিখতে চাই, গ্রামে নিয়ে যাই, তাহলে গ্রামের ভ্যালুটা কি কেজি থেকে কম না? অবশ্যই গ্রামের ভ্যালুটা কেজি থেকে কম, আর যেহেতু কেজি থেকে কম তার মানে নিউমেরিক্যালের ভ্যালুটা কি করতে হবে, বাড়াইতে হবে, এবং সেই ভ্যালুটা হচ্ছে 1000। অর্থাৎ আমরা একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যখন কনভার্ট করি তখন এই রুলসটাই ফলো করি। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? ভেরি গুড। তারপরে আসি যে ফোর্স কার উপর ডিপেন্ড করে, ডিরেকশনের উপরে। কার উপরে ডিপেন্ড করে, ডাইরেকশন অথবা দিকের উপর নির্ভর করে। অবশ্যই ফোর্স যেহেতু ভেক্টর রাশি তার মানে দিকের উপর তো নির্ভর করবেই, যে আমি কোন দিকে ফোর্স দিচ্ছি, তাই না? যেমন একটা যদি এক্সাম্পল নেই, সাপোজ ধরেন এইখানে হচ্ছে একটা আমি গাড়ি নিলাম, তো আপনারা ধরেন যে 4 বন্ধু এই গাড়িতে করে যাচ্ছেন, 4 জন বন্ধু এই গাড়িতে করে আপনারা যাচ্ছেন, ঠিক আছে? তো গাড়ি ধরেন যে রাস্তার মাঝপথে নষ্ট হয়ে গেল, রাস্তার মাঝপথে হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার পরে আপনারা জেনারেলি কী করবেন, গাড়িটাকে ধাক্কাই তো দিবেন, তাই না? তো ধরেন আপনারা একটু বোকা টাইপের একটু লোক ছিলেন, তো আপনি কি করবেন, বোকা হলে এই দিক দিয়ে 2 জন ধাক্কা দিবেন। ধরেন একজন হচ্ছে F1 বলে ধাক্কা দিচ্ছে, ও আরেকজন হচ্ছে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে F2 বলে ধাক্কা দিচ্ছে। এখন আরও বাকি 2 জন ব্যক্তি কি করবে, একটু বোকা যেহেতু সামনের দিকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? ভেরি গুড। ধরেন যে F3 এবং F4। যদি আরও একজন থাকে, ঠিক আছে, যদি আরও বোকা টাইপের থাকে তখন কি করবে, সে আবার গাড়ির উপরে উঠে উপর দিক থেকে ধাক্কা, ঠিক আছে? তো 5 জন 5 দিক থেকে ধরেন ধাক্কা দিচ্ছেন। এখন আপনারা বলেন আরেকজন দিব, তাহলে ধরেন যে আপনিও আরেকজন, এই যে এখানে সঞ্জিতকে আমরা উঠাই দিয়েছি, সঞ্জিত এখানেও ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? তো 6 জন হচ্ছে 6 দিক থেকে গাড়িটাকে ধাক্কা দিচ্ছে। এখন বলেন যদি বলের মান সমান হয় গাড়িটা কি সামনের দিকে যাবে? সবগুলো বলের মান সমান, গাড়ি কিন্তু সামনের দিকে যাবে না, ঠিক না? গাড়ি কি অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে। ভেরি গুড। তাহলে গাড়িটা এখানে কি অবস্থায় থাকবে, রেস্ট অবস্থায় থাকবে। এখন ধরেন যে ঘটনাটা আরও এরকম 6 জন ব্যক্তির সাথে ঘটছে, যেহেতু আমরা 6 জন নিয়েছি আবার 6 জন ব্যক্তি নিচ্ছি, ঠিক আছে? ওই 6 জন ব্যক্তি আবার একটু চালাক ছিল, ঠিক আছে? তারা আবার আপনাদের মতো বোকা না। এখন তারা যদি চালাক হয় তাহলে তারা তো আর এই কাজ করবে না আপনাদের মতো, ঠিক না? আপনারা গাড়িতে ঠিকই ফোর্স দিচ্ছেন কিন্তু গাড়ি কি অবস্থায় আছে,
রেস্ট অবস্থায় আছে। এখন 6 জন কি করবে, ধরেন 5 জন এইখানে বসায় রাখবে, ধরেন এইখান থেকে পেছন থেকে ধাক্কা দিবে, 5 জন পেছন থেকে ধাক্কা দিবে, আরেকজনকে স্টিয়ারিংয়ে বসায় রাখবে। এখন আপনারা হলে কি করতেন, 6 জনকে বসাই পেছন দিকে ধাক্কা দিতে পাঠাই দিতেন নাকি, যে ইস আমরা ধাক্কা দিচ্ছি তুই কেন বসে থাকবি, তুইও আমাদের সাথে ধাক্কা দে আইসা, এই কাজ করতেন আপনারা? এই যে পাওয়া গেছে একজন, আমি জানতাম এর মধ্যে একজন থাকবে। গাড়ি তখন খাদে পড়ে গেলে কি করবেন? মরলে একসাথে মরবো, তাই না? একজন পেয়ে ফেলছি আমরা আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করলো, ধরেন যে এখানে 5 জন ধাক্কা দিল, ঠিক আছে, এখানে ধরেন সিমিলারলি 5 জন আইসা ধাক্কা দিল। এখন 5 জন যদি ধাক্কা দেয়, আরেকজন যদি গাড়ির মধ্যে বসে থাকে, এখন গাড়িটা কোন দিকে যাবে? অবশ্যই গাড়িটা সামনের দিকে যাবে, তাই না? এইখানে কি গাড়ি রেস্ট অবস্থায় থাকবে? এই ক্ষেত্রে গাড়ি রেস্ট অবস্থায় থাকবে না। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি একটু আগেও 6 জন আপনার ফোর্স দিচ্ছিল, এখানেও 6 জন আপনার ফোর্স দিচ্ছে, তাই না? এখন দুই ক্ষেত্রে ঘটনাটা দুই রকম ঘটতেছে না? এক ক্ষেত্রে কি হয়েছে, গাড়িটা রেস্ট অবস্থায় আছে, আরেক ক্ষেত্রে কি হচ্ছে, গাড়িটা চলতেছে। তার মানে ফোর্সের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দিকের উপর ডিপেন্ড করতেছে কি করতেছে না? ভেরি গুড, তার মানে এখানে ফোর্সের ভ্যালুটা তার দিকের উপর ডিপেন্ড করতেছে। তার মানে যদি দিকের উপর ডিপেন্ড করে, তাহলে আমরা সেটাকে ভেক্টর রাশি তো বলতেই পারি, তাই না? ভেক্টর রাশি বলার আরও একটা রিজন আছে, সেটা হচ্ছে ফোর্স কিন্তু ভেক্টরের সূত্রগুলোকেও মেনে চলে। যদি ভেক্টরের সূত্র মেনে না চলে, তাহলে কিন্তু আমরা সেটাকে ভেক্টর রাশি বলতে পারি না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন যে ফোর্স আরও একটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। সেই কোয়ান্টিটির নাম কি হচ্ছে? সেই কোয়ান্টিটির নাম হচ্ছে, ভেরি গুড, POA, দ্যাট মিনস হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। সেই ভ্যালুটার নাম কি? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলতে কি বুঝি? না, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলতে বুঝি যে আপনি কোন পয়েন্টে ফোর্স দিচ্ছেন, সেই পয়েন্টের উপরও ডিপেন্ড করে ফোর্সের ভ্যালুটা। যেমন ধরেন একটা দেয়াল আপনার সামনে, তো আপনি যদি দেয়ালে সারাদিন ধাক্কা দেন, তাহলে দেয়ালটা কি নড়বে? অবশ্যই নড়বে না। দেয়াল কি থাকবে? তার নিজের জায়গায় রেস্ট অবস্থায় থাকবে। কিন্তু যদি এমনটা হয়, আপনি দেয়ালে ধাক্কা দিচ্ছেন, এখন দেয়ালের মধ্যে ধরেন একটা লুজ কানেকশন ইট ছিল। প্রথম অবস্থায় কি আপনি পুরো দেয়ালে ধাক্কা দিচ্ছেন, দেয়াল নড়তেছে না। দ্বিতীয় অবস্থায় কি হলো, যে দেয়ালের মধ্যে ছোট্ট একটা ইট ছিল যেটা লুজ কানেকশন করা, এখন সেটাকে যদি আপনি টোকা দেন, পড়ে যাবে না? পড়ে যাবে কিন্তু। তার মানে আপনি পুরো দেয়ালে যখন ধাক্কা দিচ্ছেন, তখন দেয়ালটা পড়তেছে না। বাট আপনি যখন দেয়ালের মধ্যে থাকা ছোট্ট একটা লুজ কানেকশন ইটকে ধাক্কা দিচ্ছেন, টোক্কা দিচ্ছেন, ইটটা পড়ে যাচ্ছে। তার মানে আপনি কোন পয়েন্টে ফোর্স দিচ্ছেন, সেই পয়েন্টের উপরে ফোর্সের ভ্যালুটা নির্ভর করতেছে। এই জন্য এটা বলা হয়েছে যে ফোর্সের ভ্যালুটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের উপরেও ডিপেন্ড করে। সাপোজ আরও একটা এক্সাম্পল যদি নেই, যেমন ধরেন একটা বোতল, এখানে আমরা একটা বোতল আঁকলাম। তো এই বোতলটার কথা যদি বলি, সবাই একটু ফিল নেই, ঠিক আছে? এখন এই বোতলটার যদি আমি উপরের দিকে ধাক্কা দিই, ফোর্স দিই, ধরেন এইখানে টোকা দেই, এইখানে যদি ফোর্স দিই, তাহলে বোতলটা কি করবে? এইভাবে ঘুরে পড়ে যাবে না? ঘুরে পড়ে যাবে। কিন্তু যদি এমনটা হয় যে বোতলটার আমি এই বরাবর ফোর্স দিচ্ছি, বোতলটা কি পড়ে যাবে নাকি সামনের দিকে যাবে? অবশ্যই বোতলটা সামনের দিকে যাবে, ঠিক না? অথবা সে বাঁকা হয়ে পেছন দিকে পড়ে যেতে পারে, কিন্তু এটা তো ঘুরে আর পড়বে না, তাই না? যদি এখানে দিই, এইখানে দিলে আপনার ঘুরে পড়েও যেতে পারে, বা সামনের দিকেও যেতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। তার মানে ফোর্সের ভ্যালুটা আমি কোন পয়েন্টে ফোর্স দিচ্ছি তার উপর নির্ভর করতেছে যে এফেক্টগুলো ঘটবে। এটা কি সবাই বুঝতে পারতেছি? এজন্যই বলা হয়েছে যে ফোর্সের ভ্যালুটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে। এবং এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ব্যাপারটা আপনাদের আমি পড়াবো হচ্ছে আবর্তনশীল গতি নামে টপিক, যেটা নিউটনের বলবিদ্যা একদম লাস্ট টপিক্সটা। নাম কি দিয়েছিলাম? আবর্তনশীল গতি। সেখানে যে এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আমরা এখন পর্যন্ত যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ম্যাগনিটিউড এবং ডিরেকশন। এটা কোথায় জানবো? আবর্তনশীল গতিতে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার এইটুক পর্যন্ত সবাই? যারা ফেসবুক লাইভ থেকে দেখছেন সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন।
ওকে, এবার আসেন ফোর্স কয়েক ধরনের হতে পারে। মোটামুটি আমরা 4 ধরনের ফোর্সকে ডিফাইন করে থাকি। যেমন ফোর্সের ভ্যালু কী কী, নামগুলো কী কী হতে পারে? নামগুলো হচ্ছে যে আপনার গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হতে পারে, স্ট্রং ফোর্স হতে পারে, অথবা কি হতে পারে, উইক ফোর্স হতে পারে। কথাটা ক্লিয়ার? তাহলে এবার আসেন যে গ্র্যাভিটেশনাল ফোর্স কোনগুলো আমরা তো জানি, ওই যে এমজি ফোর্স, যেটা বস্তুর উপরে সবসময় ক্রিয়া করে। এটা তো নন স্টপ ফোর্স, তাই না? পৃথিবীর উপরে থাকলেই বস্তুটার উপর সবসময় কি করবে, এমজি ফোর্স কাজ করবে। এবং ওই এমজি ফোর্সের নাম কি দিয়েছি আমরা? গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে ফোর্স হওয়ার জন্য কি সবসময় কন্ট্যাক্ট থাকতে হবে এমন কোনো কথা আছে? মানে একটা বস্তুর উপরে বল প্রয়োগ করব, এখন সেই বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করতে চাই, সব সময় সংস্পর্শে থেকে বল প্রয়োগ করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি রিজন আছে? তাহলে কোন ক্ষেত্রে আপনার মনে হয় যে কন্ট্যাক্ট ছাড়াও ফোর্স হতে পারে? গ্র্যাভিটেশনাল ফোর্স, ভেরি গুড। তড়িৎ বল, দুইটা চার্জ যখন আমরা পাশাপাশি রাখি, একটা পজিটিভ, ভেরি গুড। ম্যাগনেটিক ফোর্স, দুইটা ম্যাগনেটকে যখন আমরা পাশাপাশি রাখি তখন কি হতে পারে, সেখানে আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। এটার জন্য তো দুইটা একেবারে সংস্পর্শে আসে নাই, তাই না? আবার কি হতে পারে, যেমন তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ বল, যেটাকে স্থির তড়িৎ বল আমরা বলি, দুইটা চার্জ পজিটিভ দুইটা চার্জ যদি রাখি তাহলে সেখানে কি হতে পারে, আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ হতে পারে। তাইলে এটার জন্য কি সংস্পর্শে আসার কোনো প্রয়োজন হয়েছে? হয়নি কিন্তু। তার মানে এই যে সংস্পর্শ বল অর্থাৎ কন্ট্যাক্ট ফোর্স অথবা অস্পর্শ বল আনকন্ট্যাক্ট ফোর্স, এই দুইটা ভাবেও কিন্তু আমরা ফোর্সকে ডিফাইন করতে পারি। অবশ্যই পারি। এবার আসেন ফোর্সের যে প্রকারভেদ সেটা সম্পর্কে আমরা জানি। জেনারেলি আমরা 4 রকমের ফোর্স নিয়ে কথা বলি। 4 রকমের ফোর্স কি কি? একটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সম্পর্কে আমরা একটু আগেই বললাম, গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষীয় বল। সেকেন্ডলি কি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। থার্ড ওয়ান হচ্ছে স্ট্রং ফোর্স, সবল বল যেটাকে আপনারা বাংলায় বলেন, স্ট্রং ফোর্স। এবং লাস্ট ওয়ান হচ্ছে উইক ফোর্স। ওকে, তাহলে আমরা 4 রকমের ফোর্স নিয়ে জেনারেলি কথা বলতে পারি। সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সবসময় নন স্টপভাবে একটা বস্তুর উপরে অ্যাক্ট করে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কোনগুলো, এগুলো নিয়ে মূলত আমরা সেকেন্ড পার্ট যখন পড়ানো হয় সেখানে আসলে ডিটেলসে আলোচনা করা হয়। তবে এখানে ফার্স্ট পার্টেরও একটা অংশ আছে। সেই অংশটা কি, ইলেকট্রোম্যাগনেটিকের ফার্স্ট পার্টের অংশটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স যেগুলো। আমার কথা বুঝতে পেরেছেন? এটাকেই 2 ভাগে ভাগ করা যায়। একটা ভাগ দিতে পারি আমরা কন্ট্যাক্ট ফোর্সে, আরেকটা দিতে পারি কন্ট্যাক্ট ফোর্স না যেটা। ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট ফোর্স কোনগুলো হতে পারে? কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে, কন্ট্যাক্ট ফোর্সের বাংলা মিনিংটা কি, স্পর্শ বল। কন্ট্যাক্ট, ইয়েস। আরেকটা হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বল তো আমরা একটু আগে বলেই আসছি, কি কি হতে পারে, দেয়ালে কোনো বস্তুকে ঠেলা দিলে, টান দিলে, তাই না, যা কিছু হয় সেগুলো তো আপনি স্পর্শ করেই করেন নাকি? আবার ঘর্ষণ বল, টানা বল, সব রকম এগুলো তো স্পর্শ বল। এখন এখানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে এই যেটা নিয়ে আলোচনা করব, আরও কিছু রকমের আপনার স্পর্শ বল আছে। ঠিক আছে, এটা ফার্স্ট পার্টের অন্তর্ভুক্ত। সেগুলো কি কি, যেমন হচ্ছে আপনার অবিলম্ব প্রতিক্রিয়া বল, সেটা স্পর্শ বলের উদাহরণ এবং সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের একটা অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? সেটাকে কি বলতেছি, অবিলম্ব প্রতিক্রিয়া বল। অবিলম্ব প্রতিক্রিয়া বল। এটাকে যদি আমি ইংলিশে নাম দিই তাহলে সেটার নাম হচ্ছে নর্মাল ফোর্স। ভেরি গুড, তাহলে সেটার নাম কি, নর্মাল ফোর্স। বাংলায় কি, অবিলম্ব প্রতিক্রিয়া বল। এটাকে প্রকাশ করা যায় 2 ভাগে, 2 ভাবে প্রকাশ করতে পারি। হয় আমি আর দ্বারা প্রকাশ করতে পারি, রিঅ্যাকশন ফোর্স, অবিলম্ব প্রতিক্রিয়া বল, অথবা এটাকে আমরা কি বলতে পারি, নর্মাল ফোর্স, সেটার এন, প্রথম অক্ষরটা এন দিয়ে আমি প্রকাশ করতে পারি।
আপনাদের বইতে ইয়েস কন্ট্যাক্ট ফোর্স তো লেখাই হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা কোন ধরনের ফোর্স হতে পারে? ঘর্ষণ বল। ঘর্ষণ বলও কিন্তু স্পর্শ বল, বুঝতে পেরেছেন? এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? ফ্রিকশন ফোর্স। ওকে, আর লাস্টেরটা হচ্ছে যে টেনশন, অর্থাৎ টানা বল, টানা বল অথবা টেনশন ফোর্স। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাকে আমরা কয় ভাগে ভাগ করতেছি? 3 ভাগে ভাগ করতেছি। মেইনলি 2 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। এখন আমরা আমাদের ফার্স্ট পার্টের অন্তর্ভুক্ত হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, অর্থাৎ যেটা স্পর্শ বল, এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। যখন সেকেন্ড পার্টে যাব তখন ওই সেকেন্ড পার্টের বিষয় নিয়ে আলোচনা করব, অস্পর্শ বল যেগুলো হতে পারে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এখানে কন্ট্যাক্ট ফোর্স কয় ধরনের হতে পারে? 3 ধরনের। একটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল, ঘর্ষণ বল, টানা বল। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করব। আর অবশ্যই এই অবিলম্ব প্রতিক্রিয়া বলের কথা বলি, ঘর্ষণ বলের কথা বলি, টানা বলের কথা বলি, প্রত্যেকটা বল আসার জন্য স্পর্শ হওয়াটা ম্যান্ডেটরি আমাদের প্রথম ক্ষেত্রের জন্য, মানে প্রথম পত্রের জন্য। কথাটা বুঝতে পেরেছেন? তারপরে কি আছে? স্ট্রং ফোর্স, উইক ফোর্স। এগুলো আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সেকেন্ড পার্টে কোথাও কোথাও আলোচনা করি। ফোর্সের এই ডিভিয়েশনটা কি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন? ভেরি গুড। এবার আসেন যে ভালো একটা কনসেপ্টে, সেটা হচ্ছে যে এমজি ফোর্সের কথা যদি বলি, সেটা তো গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না? আমরা সবাই জানি। আচ্ছা, এখন এটা যদি আমরা সবাই জানি, আমরা এটাও জানি যে একটা বস্তু কি অবস্থায় আসতে পারে? সাম্য অবস্থায় আসতে পারে, অথবা কি সাম্য অবস্থা ছাড়াও থাকতে পারে, তাই না? এখন কখন একটা বস্তু সাম্য অবস্থায় আসবে বা একটা ফোর্স কখন ইকুইলিব্রিয়ামে আসবে, এটা আমরা কিভাবে বুঝবো? কেউ বলতে পারেন? রেস্ট অবস্থায় থাকলে সাম্য অবস্থায় আসবে। আর কোনো রিজন? একটা বস্তু কখন সাম্য অবস্থায়? আচ্ছা, একজন বলতেছে যে কারো উপরে, তার উপরে যদি আমরা কোনো রকমের ফোর্স না দিই তাহলে হচ্ছে যে বস্তুটা রেস্ট অবস্থায় থাকবে, তাই তো? তাহলে আমি এই এক্সাম্পলটাকে একটু একটু আপনাদের চিন্তা করতে সাহায্য করি, যে দেখেন তো ওর কথাটা ঠিক আছে কিনা। ধরেন এইখানে আমি একটা বস্তু এম ভরের একটা ব্লক চুপচাপ রেখে দিলাম, রেস্ট অবস্থায় আছে। এখন এর উপরে যদি আমি উপর থেকে একটা ফোর্স দিই তাহলে বস্তুটা কি চলবে? তাহলে আমি তো ফোর্স দিচ্ছি, বস্তু তো স্থির অবস্থায় আছে। তাহলে এখানে তো সমান হচ্ছে, এই জন্যই তো রেস্ট অবস্থায় আছে, আর না হয়তো সেটা মাটিতে ডেবে যেত। আচ্ছা, ঠিক আছে। কখন একটা বস্তু সাম্য অবস্থায় থাকবে? যখন বস্তুটার উপরে নেট ফোর্সের মানটা শূন্য হবে। একটা বস্তু সাম্য অবস্থায় আসার শর্তটা কি? যখন ওই বস্তুর মধ্যে নেট বল, একটা বস্তুর উপরে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের বল প্রযুক্ত হতে পারে, বাট এই সবগুলা বলের যোগফল যদি শূন্য হয় তখন আমরা কি বলতে পারবো? বস্তুটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? একটা বস্তু ইকুইলিব্রিয়াম আসার অর্থটা, শর্তটা কি দাঁড়াচ্ছে? যে বস্তুটা যদি আপনার বস্তুটার উপরে প্রযুক্ত নেট বল যদি কি হয়? শূন্য হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন যে নিউটনের সূত্রের মধ্যে। নিউটনের কয়টা সূত্র বলেন তো? নিউটন সাহেব কয়টা সূত্র দিয়ে গেছেন? 3টা সূত্র দিয়ে গেছেন, আমরা সবাই জানি। তাহলে আমরা আজকে আলোচনা করব নিউটনসের ফার্স্ট ল নিয়ে। ফার্স্ট ল, প্রথম সূত্রের মধ্যে প্রথম সূত্রটা কেউ আমাকে বলতে পারবেন যে কি ছিল? আচ্ছা, একজন বলতেছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং
গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে, এটাই বলেছেন। যিনি কথাটা বললেন তিনি কি এই কথাটাই বলেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, যদি এমনটা হয় এই কথাটা কি ঠিক আছে? মানে আপনার কথাটা হচ্ছে যে বাহ্যিক যদি বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এবার এই যে সঞ্জিত রয়ের জন্য যে এক্সাম্পলটা দিয়েছিলাম এই এক্সাম্পলটাতে আসেন। বস্তুটা প্রথমে কি অবস্থায় ছিল? ফোর্স যখন না দিচ্ছিলাম, ফোর্স যখন দিচ্ছিলাম না তখন বস্তুটা রেস্ট অবস্থায় ছিল না? ছিল তো, স্থির অবস্থায় ছিল। আমি কি ফোর্স দিয়েছি না? পরবর্তীতে আমি কি করছি? এফ মানের একটা উপর দিক থেকে ফোর্স দিয়েছি। তাহলে যদি ফোর্স দিই বস্তুটা কি চলতেছে? আপনার স্টেটমেন্টটা কি ছিল? বাহ্যিক বল প্রয়োগ যদি না করা হয় স্থির বস্তু স্থির থাকবে। তার মানে আমি যদি বাহ্যিক বল করি, হ্যাঁ আচ্ছা, অবস্থার পরিবর্তনের বাধ্য না করলে, এখন অবস্থার পরিবর্তন কখন হবে না বা কখন হবে? এই যে আমি তো বল প্রয়োগ করলাম, অবস্থার তো পরিবর্তন হচ্ছে না এখানে। ভেরি গুড। কখন এটা পসিবল হবে? দেখেন আমি এই কেসটার মধ্যে যেটা দেখিয়েছি এটার মধ্যে কিন্তু আমি ফোর্স দিয়েছি, বাট এখানে নেট ফোর্স কত? টোটাল যে নেট ফোর্স সেটা কত? 0। এই কেসে টোটাল নেট ফোর্স কত? 0। এই জন্য নিউটনের স্টেটমেন্টটা এখানে কি করতেছে না? খাটতেছে না। নিউটন কিন্তু ভুল বলেনি, আমি আবারও রিপিট করতেছি, নিউটন সাহেব ভুল বলেনি, কিন্তু ভুল আমরা পড়তেছি। কথা বুঝতে পারছেন? আমাদের বুঝার ভুল আছে, বাট নিউটন স্যার কিন্তু ভুল বলেনি। ওকে, নিউটন স্যার বলেছেন যে যদি কোনো বস্তুর উপরে অসম পরিমাণ বল প্রযুক্ত হয়, সমান হবে না কিন্তু, অবশ্যই অসম বল কখন হবে? যখন সেখানে নেট ফোর্স কি হবে না? শূন্য হবে না। ভেরি গুড। যখন নেট ফোর্স শূন্য হবে না তখন সেটা কি ধরনের বল হবে? অসম বল হবে। যখন অসম বল প্রযুক্ত হবে কোনো বস্তুর উপরে, তখন যদি স্থির বস্তুর উপরে বল প্রযুক্ত করা হয়, সেই বলটা কি করবে? বস্তুটা স্থির, স্থির বস্তু গতিশীল হবে, অথবা গতিশীল বস্তু তার কি করতে পারবে? গতির পরিবর্তন করতে পারবে। কথা বুঝতে পেরেছেন? অবশ্যই সেই স্টেটমেন্টটাতে কি আসবে? বস্তুটা কি অবস্থায় থাকতে হবে? কোন ধরনের বল প্রযুক্ত করতে হবে বস্তুর উপরে? অসম বল প্রযুক্ত করতে হবে, অর্থাৎ আনব্যালেন্স এক্সটার্নাল ফোর্স দিতে হবে। যখন এই আনব্যালেন্স এক্সটার্নাল ফোর্স দিবেন তখন কথাটা কি হবে? পারফেক্টলি হবে। আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? তাই আমরা এইভাবে বলবো না যে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। এই কথাটা, স্টেটমেন্টটা ভুল। নিউটন সাহেব কিন্তু ভুল বলেনি, আমরা সেটাকে ভুলভাবে পড়তেছি। ঠিক আছে, জি বলেন। না, এইটাই তো, বইতে এখন ভুল থাকলে আমরা কি বলবো? অনেক বইতে এভাবে লিখছে, এই জন্যই আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি, না হয়তো এটা জিজ্ঞেস করতাম না, আপনারা ভুলটা শিখেছেন। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, সবাই লিখে নেন। এই স্টেটমেন্টটাকে আমরা এইভাবে বলতে পারি, যদি নেট ফোর্স কোনো পার্টিকেলের উপরে 0 না হয় সেক্ষেত্রে স্থির বস্তুর উপরে বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হবে এবং সুষম দ্রুতিতে, এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে পারবে। আমরা স্টেটমেন্টটাকে এইভাবেও বলতে পারি, অথবা যদি আমরা বইয়ের ভাষায় লিখতে চাই তাহলে লিখেন সবাই। বইয়ের ভাষায় যদি লিখতে চাই লিখেন, বাহ্যিক অসম বল প্রয়োগ না করলে বাহ্যিক অসম বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির
এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। অবশ্যই সেখানে কোন ধরনের ফোর্স হইতে হবে? এক্সটার্নাল আনব্যালেন্স ফোর্স, অসমবল। কথাটা সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি যে যেখানে নেট ফোর্স কি হবে না, জিরো না হবে, সেখানে বস্তুটা কি অবস্থায় আসবে? সেখানে বস্তুটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আসবে না। ঠিক আছে, যদি নেট ফোর্স জিরো হয় তাহলে বস্তুটা কি অবস্থায় আসবে? সাম্য অবস্থায় আসবে। তাহলে এখানে আমরা একটা স্টার দিয়ে লিখি, যদি নেট ফোর্স, যদি এফ নেট ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে বস্তু কি অবস্থায় থাকবে? বস্তুটি সাম্য অবস্থায় থাকবে। আচ্ছা, যদি বস্তুটি সাম্য অবস্থায় থাকে তাহলে বস্তুটা কি অবস্থায় থাকবে? গতিশীল হবে নাকি রেস্ট অবস্থায় থাকবে? তার মানে তখন বস্তুটি স্থির থাকবে, তাই না? এখন কথা হচ্ছে যে এই যে কথাটা বললাম যে সাম্য অবস্থায় থাকলে বস্তুটা স্থির থাকবে, এই কথাটা কি সত্য? একটা বস্তু যদি সাম্য অবস্থায় থাকে তার মানে নেট ফোর্স কত? জিরো। এখন বস্তুটা সবসময় স্থির অবস্থায় থাকবে। কথাটা সত্য কি মিথ্যা? যারা ফেসবুক লাইভে আছেন অ্যান্সার দিয়েন, কথাটা সত্য কি মিথ্যা? আচ্ছা, একজন বলেছে যে মিথ্যা। কেন মিথ্যা? সাম্য অবস্থায় থাকলে বস্তুটার রেস্ট অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে। কথাটা সত্য অথবা মিথ্যা? কেন মিথ্যা মনে হচ্ছে? কনফিউশনে পড়ে গেছে। আমি বলে দেব, আর একটু চিন্তা করেন আপনারা, একটা মিনিট। আচ্ছা, এখানে স্টেটমেন্টটা হচ্ছে পুরোপুরিভাবে ফলস। কথাটা পুরোপুরিভাবে সত্য না। কখন এটা সত্য না? এখন ধরেন যদি কোনো একটা বস্তু যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে তাহলে তার অ্যাক্সিলারেশন কত? সেখানে নেট ফোর্স কত? জিরো। ভেরি গুড। কোনো বস্তু যদি, তার মানে সেখানেও কি হতে পারে? নেট ফোর্স জিরো হতে পারে। আর নেট ফোর্স জিরো হইলেই কি বস্তুটা সাম্য অবস্থায় চলবে না? ভেরি গুড। আচ্ছা, আমাদের সাথে ফেসবুকে মুশফিকুর রহিম কানেক্টেড আছেন। তিনি বলতেছে যে এতে কোনো বলেই ক্রিয়া করেনি। সেটা সঠিক অ্যান্সার না, মানে পুরোপুরিভাবে সঠিক না। সেখানে বলা হচ্ছে যে কোনো বস্তু যদি কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে চলে তাহলে সেখানে তার নেট ফোর্স কত হবে? শূন্য। তার কারণটা কি? অ্যাক্সিলারেশন জিরো। আর অ্যাক্সিলারেশন জিরো হলে নেট ফোর্স জিরো। তার মানে সেক্ষেত্রেও বস্তুটা কি অবস্থায় থাকবে? সাম্য অবস্থায় থাকবে। আর রেস্ট থাকলে তো সাম্য অবস্থায় আছেই, তাই না? তাহলে এটাও আমরা সবাই স্টার দিয়ে লিখে নেই। যদি কোনো বস্তু সমবেগে চলে সেক্ষেত্রেও বস্তুটি সাম্য অবস্থায় থাকতে পারে। ওকে, আচ্ছা, এখন এই যে নিউটনের প্রথম সূত্রের কথা বললাম, এই প্রথম সূত্রটাকে ভালোবেসে আমরা আরেক নামে ডাকতে পারি।
ভালোবেসে এটাকে আমরা বলতে পারি যে ল অফ ইনারশিয়া। কি বলতে পারি? ল অফ ইনারশিয়া। ইনারশিয়া বলতে আমরা কি বুঝি? জড়তা। কি বুঝি? ইনারশিয়া বলতে জড়তাকে বুঝি। এখন জড়তা সম্পর্কে এখানে আমরা বেশি আলোচনা করব না, এটা আমরা টপিক্সটাই আলাদাভাবে পড়ব। এখানে শুধু আমরা যদি বলি জড়তা বলতে কি বুঝি, জাস্ট একটু এক্সপ্লেন যদি করে যাই, তাহলে হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ মাস, ওয়ান কাইন্ড অফ কি ভর। বুঝতে পেরেছেন? যার যত ভর বেশি, সাপোজ ধরেন একটা বিশাল বস্তু নিলেন, এই বস্তুটার ভর যদি বেশি হয় তখন এর জড়তা কি হবে? বেশি হবে না? আপনি সেই বস্তুটাকে নাড়াইতে গেলে কি হবে? কষ্ট হবে না? যদি ভর কম হয় তাহলে খুব সহজেই তো নাড়াইতে পারবেন। তার মানে যার ভর যত বেশি তার ইনারশিয়া তত কি বেশি। ছোটবেলায় একটা টার্ম সম্পর্কে আপনারা শুনতে পারেন যে ভর হচ্ছে জড়তার পরিমাপ। 9-10-এ পড়ে আসছেন না? এটার রিজনটা আস্তে আস্তে আরও ডিটেলস জানবেন। বুঝতে পেরেছেন? জড়তার পরিমাপ কি? ভর। তার মানে ভর যেই কথা, ইনারশিয়া কি সেম কথা। ঠিক আছে? আচ্ছা, ভর বলতে আমরা কি বুঝি? একটা বস্তুর উপরে যে পরিমাণ ম্যাটার কন্টেইন করে সেটাকে আমরা কি বলি? তার ভর বলি, তাই না? আবার আমরা এটাও জানি যে ম্যাটার কখনো কি করা যায় না? সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আপনি কখনো ভর সৃষ্টি বা ধ্বংস করতে পারবেন? পারবেন না তো। ছোটবেলায় শিখে আসছেন এই জিনিসগুলো। গুড। ঠিক আছে, আশা করি এইটুকু কথা আমরা বুঝতে পারতেছি। সবাইকে এইটুকু বুঝতে পেরেছি? ফেসবুক লাইভে যারা আছেন এবং এখানে যারা আছেন, ভেরি গুড। কোনো রকম কোশ্চেন থাকলে ক্লিয়ার হয়ে যাবেন। ফিজিক্সটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না যে আপনি ধরে ধরে মুখস্থ করবেন। স্টেপ বাই স্টেপ যখন বুঝে যাবেন দেখবেন কত ভালো লাগতেছে। ওকে, এবার আসেন যে এই যে আমরা ফোর্সের কথা বললাম, এখন এগুলা তো আমাকে একটা বস্তুর উপরে দেখাইতে হবে, তাই না? একে দেখাইতে হবে না যে ফোর্স হচ্ছে, অ্যাক্ট হচ্ছে। তো এগুলা দেখানোর জন্য একটা পদ্ধতি আমরা ফলো করি। সেই পদ্ধতিটার নাম হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফেসবুক তো চালাই এফবি, তার সাথে আমরা যদি ডি যুক্ত করে দেই তাহলে সেটা কি আসবে? ফ্রি বডি ডায়াগ্রাম। লিখে নেই সবাই, হেডিং দেন যে ফ্রি বডি ডায়াগ্রাম। একটা বস্তুর উপরে কতগুলা বল কাজ করতেছে সবগুলা দেখানোর অর্থটাই হচ্ছে কি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি। ঠিক আছে? এটাকে আমরা যদি বাংলায় কথা বলি তাহলে এটা বাংলায় কি হবে? মুক্ত বস্তু চিত্র। এটাকে বাংলায় কি বলা যায়? মুক্ত বস্তু চিত্র। এখন মুক্ত বস্তু চিত্রটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ ধরেন একটা বস্তুর উপরে আমি যদি এখানেই ড্র করি, ধরেন এমভরের একটা বস্তু রাখলাম এখানে। এই এমভরের বস্তুর উপরে বিভিন্ন দিক থেকে ফোর্স অ্যাক্ট করতেছে। সাপোজ ধরেন এখান থেকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এখান থেকে ফোর্স দেওয়া হচ্ছে, এখান থেকে ফোর্স দেওয়া হচ্ছে, বিভিন্ন দিক থেকে। সাপোজ ধরেন এখান থেকে ফোর্স দিচ্ছি, তারপরে ধরেন যে এখান থেকে ফোর্স দিচ্ছি, আবার এখান থেকেও ফোর্স দিচ্ছি। কতগুলো ফোর্স দিচ্ছি? সাপোজ F1, এটাকে বললাম 2, এটাকে বললাম 3, এটাকে বললাম F4, F5, F6। অর্থাৎ বিভিন্ন মানের ফোর্স বিভিন্ন দিক থেকে আমি এটার উপরে অ্যাক্ট করতেছি। যখন বিভিন্ন দিক থেকে ফোর্স অ্যাক্ট করব এর উপরে, তখন এই ফোর্সগুলোকে আমি একটা পয়েন্টে চিন্তা করতে পারি এবং সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কি ওই বস্তুটার ভর কেন্দ্র। সাপোজ ধরেন এই বস্তুটা এম ভরের একটা বস্তু, এই এম ভরের বস্তুটাকে, এই বড় ভরটাকে আমি কি করব? পয়েন্ট মাস নিয়ে চিন্তা করব। পয়েন্ট মাস কি? কারণ এই যে এখানে একটা ফোঁটা দিলাম না, আমি চিন্তা করতেছি যে এই ভর এম ভরের বস্তুটার সমস্ত ভর এই ছোট পয়েন্টটার মধ্যে বিরাজ করতেছে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আমি কি বলতেছি যে এই এম ভরের টোটাল এম ভরের বস্তুটার সমস্ত ভর এই পয়েন্টের মধ্যে আছে। যদি এই পয়েন্টের মধ্যে থাকে তখন এটাকে আমরা কি নামে ডাকতে পারি? পয়েন্ট অফ মাস বলতে পারি না? এই পয়েন্ট অফ মাস দ্বারা, অর্থাৎ যত বড় রকমের প্রবলেম আছে সেগুলো এই পয়েন্ট অফ মাস ধরে ধরে আপনার সলভ করলে জিনিসটা খুব ইজি হয়। ঠিক আছে? এখন আমি কি করব?
এই বস্তুটার উপরে যত রকমের ফোর্স আছে সবগুলা ফোর্সের ডিরেকশন সহকারে আমি এখানে আঁকবো। ধরেন এখানে আমি কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিতে পারি, এটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস। এবার আমি কি করব, এই বস্তুটার উপরে যত রকমের ফোর্স আছে সবগুলা ফোর্স আমি দেখাবো। কি কি ফোর্স আছে এই বস্তুটার উপরে, যেমন আমি যদি 1 থেকে যাই তাহলে এই দিক বরাবর একটা ফোর্স আছে, তাহলে এই দিক বরাবর ফোর্সটাকে আমি এঁকে নিলাম F1। আমরা তো জানি, ছোটোবেলায় শিখে আসছি যে বস্তুর ফোর্সগুলোকে কি করা যায়, ভেক্টর কোয়ান্টিটিগুলোকে প্যারালাল শিফট করানো যায় না, অর্থাৎ সমান্তরালভাবে স্থানান্তর করা যায়। আমি কি করলাম, এই F1 বলের বস্তুটার ভরটাকে ডিরেকশন সহকারে এবং ম্যাগনিটিউড সহকারে সেম রেখে আমি এখানে বসাই দিলাম। পারি অবশ্যই বসাইতে। তারপরে আমি কি করব, F2 বলের বস্তুটাকে F2 বলটাকে এখানে আঁকবো। সাপোজ F2 বলটা কোন দিকে আছে, এই দিকে আছে, তাহলে আমি এই দিকে F2 বলটা নিচ্ছি। তার মান এবং দিকের চেঞ্জ হবে না। ওকে, যখন আমি প্যারালাল শিফটিং করব তার মান এবং দিকের কখনোই চেঞ্জ হবে না। চেঞ্জ না করে আমি সেটাকে প্যারালাল শিফটিং করতে পারি। তাহলে এই যে F3টা একদম সোজা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তাহলে এই ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস দিলাম F3 বল। দেন হচ্ছে F4 বল কোন দিকে আছে, এই দিকে আছে, তাহলে এই দিক বরাবর F4 বল নিলাম। ওকে, দেন হচ্ছে F3 বল কোন দিকে আছে, এই দিকে আছে F3 বল, সরি এটা হচ্ছে F5 বল, তাহলে F5 বল এই দিকে আছে। দেন হচ্ছে F6 বল কোন দিকে, এখন আপনারা অনেকেই চিন্তা করতে পারেন 6 বলটা যদি আমি এইভাবে আঁকি, এখানে মাথাটা দিই, সমস্যা হবে? সমস্যা হবে না, সমস্যা এখানে হবে না। তবে আপনি যখন কোশ্চেন সলভ করতে যাবেন তখন আপনার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কি প্রবলেম হবে যখন আমরা কোশ্চেন সলভ করব, এইগুলো দেখব। কারণ আমরা কোশ্চেনগুলো যখন ভেক্টরের কোশ্চেনগুলো সলভ করি তখন এই টেল টু টেল কানেক্ট করে সলভ করি কিন্তু, ঠিক আছে? তাহলে এইখানে এইটাকে আমরা কি করতে পারি, প্যারালাল শিফটিং করে এখানে নিয়ে যেতে পারি। তাহলে এই যে সবগুলা ফোর্স কি দেখানো হয়ে গেছে না? সবগুলা ফোর্স কি আমি দেখাইছি এখানে? কথা বলি, সবগুলা ফোর্স দেখানো হয়েছে? হয়নি। এখানে সবগুলা ফোর্স এখনো দেখানো হয়নি, একটা ফোর্স বাকি আছে। সেই ফোর্সটার নাম কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা বলেছি না যে একটা বস্তুর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কি সবসময় কাজ করে, এটা তো আমরা জানি, তাই না? সেটা কোথা থেকে আসে? পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে আসে এই ফোর্সটা। তাহলে এটাও তো আমাকে দেখাইতে হবে। এবং গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোন বরাবর কাজ করে? এই বস্তু ডাউনওয়ার্ডস বরাবর। কোন দিকে কাজ করে বস্তুটার? নিচের দিকে কাজ করে। তাহলে যদি নিচের দিকে কাজ করে, এই ফোর্সটাও তো আমাকে দেখাইতে হবে। তাহলে এই যে সবগুলা ফোর্স আমি দেখাই দিলাম, তাহলে এটাকে আমরা কি বলবো? বস্তুটার মুক্ত বস্তুচিত্র। অর্থাৎ যখন কোনো বস্তুর উপরে প্রযুক্ত সবগুলো বলকে দেখানো হবে, তখন সেই বলগুলোকে দেখানোর পরে কিভাবে দেখাবো আমরা? পয়েন্ট অফ মাস ধরে দেখানোর পরে যে চিত্রটা হবে সেটাকে আমরা কি বলবো? মুক্ত বস্তু চিত্র, অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রাম। এগুলো দিয়ে আমরা অনেক বড় বড় রকমের প্রবলেম সলভ করতে পারি, এবং সেটা টোটালি মুখস্থ ছাড়া। বুঝতে পেরেছেন? যারা এফবিতে আছেন সবাই কি বুঝতে পেরেছেন কিনা আমাকে জানাবেন। কোনটা বলবো? এই যে এমজি, গ্র্যাভিটেশনাল ফিল্ডের কারণে বস্তুর উপরে একটা অভিকর্ষীয় বল কাজ করবে না? সেটা কথা, সেটা কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, সেই ফোর্সটাকে আমরা কি বলতেছি? এমজি ফোর্স বলতেছি, তাই না? ওজন বস্তুর। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ওজনটা কি সবসময় নিচের দিকে কাজ করে? কথাটা সত্য নাকি মিথ্যা? আমি রিয়েল কথা বলতেছি, কথাটা সত্য নাকি মিথ্যা? আমি সবার কাছে কোশ্চেন দিলাম, লম্ব বরাবর নিচের দিকে, এই কথাটা সত্য কিনা? যারা ফেসবুকে আছেন অ্যান্সার দিবেন। একটা বস্তুর উপরে ওজন সবসময় লম্ব বরাবর নিচের দিকে কাজ করে, কথাটা সত্য নাকি মিথ্যা? আচ্ছা, আমি এখানে ইয়ে করে দিচ্ছি, একটি বস্তুর উপর মিউট করে দেন, ওজন সব সময় নিচের দিকে কাজ করে, নিচের দিকে
লম্ব বরাবর কাজ করে। সত্য অথবা মিথ্যা, রিয়েল কথা বলবেন, ঠিক আছে? একদম রিয়েলিটি, এটা সত্য নাকি মিথ্যা? একটা বস্তুর উপর ওজন সবসময় নিচের দিকে লম্ব বরাবর কাজ করে, রিয়েল কথা, এটা সত্য অথবা মিথ্যা, কি হবে? আপনারা এটা ফাইন্ড আউট করেন, আমি একটা ইয়ে নিয়ে নিই, স্লাইড নিয়ে নিই। কথাটা সত্য অথবা মিথ্যা? সবাই মিথ্যা বলেছেন, সত্য বলেছেন সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন এই কথাটা আমরা দেখি সত্য নাকি মিথ্যা, আপনারাই আমাকে বলবেন। পুরোপুরি সত্য না? কেন পুরোপুরি সত্য না? কারণটা কি? একটা অংশ নিচের দিকে কাজ করে, এই কথা আর বলিয়েন না, ঠিক আছে? চলেন আমরা দেখি যে এটা কথাটা সত্য নাকি মিথ্যা। সাপোজ আমরা এটা তো জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্স, ছোটবেলায় পড়ে আসছেন না? এবং সেটা কোন সেন্ট্রাল বরাবর কাজ করে? আর্থের যে সেন্টার আছে সেই দিক বরাবর কাজ করে, জানেন তো? আমরা এটা তো আমরা সবাই জানি, তাই না? মহাকর্ষীয় বল কোন ধরনের বল? কেন্দ্রমুখী বল, এবং সেটা আর্থের কেন্দ্র বরাবর, পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, সবাই জানি এটা। আরও এক ধরনের ফোর্স আছে যেমন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ওইটাও কিন্তু সেন্ট্রাল ফোর্স, তাই না? আচ্ছা আমরা ওইদিকে না, যে আমরা এদিকেই থাকি। সাপোজ ধরেন এটা হচ্ছে আর্থ, এটা কি একটা আর্থ। এখন আর্থের রেডিয়াস কোনটা? একদম আর্থের যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে ধরে নিলাম এটা, এটা হচ্ছে আর্থের একটা হেমিস্ফিয়ার ধরলাম, ঠিক আছে? একটা উপরে গোলার্ধ অংশটাকে ধরে নিলাম এবং এটার কেন্দ্র হচ্ছে এটা। এখন এটা যদি কেন্দ্র হয়, ধরেন এই বরাবর আর্থের উপরে, এখানে আমি এমভরের একটা বস্তু রাখছি। যখন এমভরের একটা বস্তু রাখবো তখন এই বস্তুটার উপর কি করবে? এমজি ফোর্স কাজ করবে, এবং সেটা কোন দিকে? কেন্দ্র বরাবর কাজ করবে না? আচ্ছা এখন আমি যদি বস্তুটাকে এখানে রাখি আর্থের, তাহলে কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে নাকি এইদিকে কাজ করবে? যদি বস্তুটাকে আমি এইদিকে রাখি তখন এদিকে কাজ করবে নাকি এইদিকে কাজ করবে? কোনটা সঠিক হবে? সেই কথাটাতে আমি আসতেছি, এখানে অ্যান্সারটা দেন আমাকে, কোনটা সঠিক হবে? এইটা সঠিক হবে নাকি এইটা সঠিক হবে? এই দুইটা ভুল না? এই দুইটা কিন্তু 100% ভুল। সবসময় নিচের দিকে কাজ করে কথাটা কিন্তু ভুল, সেটা পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। আবার কি এমজি ফোর্স কি নিচে উপরের দিকে হইতে পারে না? বাস্তব কথা বলতেছি, রিয়েলিটি যেটা। কিন্তু আমরা ধরে নেই কোনটা, একটু পরে আমরা আসতেছি, এটা হচ্ছে রিয়েল কথা। সেটা কি এমজি ফোর্স কি উপরের দিকে কাজ করতে পারে না? অবশ্যই পারে। আমরা যদি পৃথিবীর নিচের অংশের কথা চিন্তা করি, নিচের গোলার্ধ, ধরেন এটা, এটা যদি হয়, এখন এইখানে যদি একটা বস্তু রাখি, তাহলে এমজি ফোর্স কোন দিকে? নিচে কাজ করবে নাকি উপরের দিকে? যদি পৃথিবীর কেন্দ্র হয় এটা, তাহলে কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে না? তখন পৃথিবীর কেন্দ্র বরাবর কিন্তু কাজ করে। এজন্যই কিন্তু আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে সেন্ট্রাল ফোর্স বলি। কথা বুঝতে পারছেন? যেটা শিখবেন রিয়েল কথা শিখবেন, তারপরে যেটা ধরে নেই সেটাতে আমরা যাব। ওকে, যদি এইখানে থাকে তাহলে এমজি ফোর্স কোন দিকে কাজ করবে? অবশ্যই উপরের দিকে, এবং সেটা কোন বরাবর? সেন্ট্রাল বরাবর। সেটা তো এইদিকে কাজ করবে না, না এদিকে হবে? হবে না কিন্তু, বুঝতে পারতেছি। তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কোন ধরনের ফোর্স? সেন্ট্রাল ফোর্স, এবং সেটা কোন দিক বরাবর কাজ করে? পৃথিবীর কেন্দ্র বরাবর। এখন কেন্দ্র বরাবর আমরা ধরে নেই কোনটা? আমরা ধরে নেই হচ্ছে যে আমি যেখানে বস্তুটা রাখছি ঠিক তার নিচ বরাবর কি আছে? তার কেন্দ্রটা আছে। এই জন্য আমরা কি করি সবসময়? ডিরেক্ট নিচের দিকে থাকি। এখন আমাদের নিচেও তো বস্তু আছে, পৃথিবীতে বস্তু আছে, আছে না?
আমরা ধরেন যে পৃথিবীর উপর অংশে আছে, আমাদের নিচের অংশে নাই, তারা কি এইভাবে হাত দিয়ে ধরে ধরে পৃথিবীটাকে আটকে রাখছে, মানে হাত দিয়ে হাঁটাচলা করে? চিন্তা করে দেখেন, তারা কি হাত দিয়ে পৃথিবীটাকে ধরে পরে হাত দিয়ে হাঁটাচলা করে? আমরা হাঁটি পা দিয়ে, তারা হাঁটে হাত দিয়া, যারা আমাদের পৃথিবীতে নিচে অংশে আছে। কথাটা চমৎকার না? তারাও তো পা দিয়েই হাঁটে নাকি? আমার এক্সাম্পলটা কি বুঝতে পারতেছেন সবাই? এই যে এটা আপনার যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ধরতেন তাহলে এটাই তো ধরতেন এমজি ফোর্স, এই জন্য এটা দিয়েছি। ঠিক আছে, এগুলো হচ্ছে না, এই জন্য ক্রস দিয়ে বুঝাইছি যে এগুলো হবে না। ক্লিয়ার? মধ্য বরাবর না, সেন্ট্রাল বরাবর। সেটা কি? সেন্ট্রাল বরাবর। ঠিক আছে, তাহলে সবাই এই কথাটাও এখানে স্টার দিয়ে লিখে রাখতে পারেন যে ওই কথাটা পুরোপুরিভাবে সত্য না, কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার্থে কি করি, সবসময় ডাউনওয়ার্ডস দিয়ে করি। কথাটা ক্লিয়ার? সবসময় সেটাকে কি করি, ডাউনওয়ার্ডস ধরি। কেন ধরি? কারণ আমরা যে ফিলটা নেই সেটা হচ্ছে, যেহেতু আমরা উপরে আছি, আমরা ধরে নেই যে আমাদের ঠিক ঠিক নিচের দিক বরাবর কি আছে, পৃথিবীর কেন্দ্র আছে ঠিক আমাদের নিচে, এবং সেটা ধরে আমরা কি করি, এই ক্যালকুলেশনগুলো সলভ করি। আর যখন এটা ধরে ক্যালকুলেশনগুলো সলভ করি তখন সেটা কি হয়ে যায়, মিলে যায়। বাট বাস্তবে তো এটা না, আমি রিয়েল কথা বলছি আপনাদের। ঠিক আছে, তাহলে এখানে স্টার দিয়ে একটা লাইন লিখে রাখতে পারেন যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং যা অলওয়েজ কি করে, পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। হয়েছে লেখা? ভেরি গুড। অভিকর্ষীয় বল সব সময় পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। কারণটা কি? কারণ এটা হচ্ছে এক ধরনের সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রমুখী বল। যারা ফেসবুকে আছেন বুঝতে পেরেছেন কিনা জানাবেন। এবার আসেন নতুন আরেকটা টার্ম সম্পর্কে জানি। কন্ট্যাক্ট ফোর্স কয় ধরনের হয় একটু আগে বলে আসছি। কয় ধরনের হয়? 3 ধরনের। কি কি হতে পারে? অবিলম্ব প্রতিক্রিয়া বল, ঘর্ষণ বল এবং টানা বল, এই 3 ধরনের কি হতে পারে, ফোর্স হতে পারে, তাই না? কন্ট্যাক্ট ফোর্স হতে পারে। এখন আসেন আমরা সবার প্রথম কন্ট্যাক্ট ফোর্সটা সম্পর্কে জানব, যেটা নাম হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল, এবং ইংলিশ টার্মটা কি, নর্মাল ফোর্স। সবাই হেডিং দেন যে নর্মাল ফোর্স বা অবিলম্ব প্রতিক্রিয়া বল। ইংলিশে কি বলে এটাকে আমরা? নর্মাল ফোর্স। গুড। আচ্ছা, কখন নর্মাল ফোর্স আসবে বা অবিলম্ব প্রতিক্রিয়া বল আসবে, কখন আসবে না, এটা সম্পর্কে আমরা একটু ডিটেলস ধারণা নিই। এগুলো আমাদের পুরো ফিজিক্সের সামনের দিকে লাগবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করি। সাপোজ ধরেন আমি একটা বস্তুকে, এম ভরের একটা বস্তুকে চুপচাপ রেস্ট অবস্থায় রেখে দিয়েছি এখানে। এম ভরের বস্তুটাকে বা ব্লকটাকে আমি কি করছি, এখানে চুপচাপ রেখে দিছি। যখন এখানে চুপচাপ রেখে দিব, এখন আপনারা বলেন এই এম ভরের বস্তুটা, এটা তো আমরা একটা সারফেস আঁকছি তাই না, এই সারফেসটাকে প্রেসার দিচ্ছে কি দিচ্ছে না? এম ভরের বস্তুটা সারফেসটাকে প্রেসার দিচ্ছে, চাপ দিচ্ছে। আচ্ছা, যদি সারফেসটাকে প্রেসার দেয় তাহলে সারফেসটা কি হওয়া প্রয়োজন ছিল, ডেবে যাওয়ার প্রয়োজন ছিল না? যেমন ধরেন যদি আমরা সোফার কথা বলি, সোফায় তো সবাই বসেছি তাই না, সোফার ভিতরে উপরে যখন আমরা সবাই বসি তখন সোফা কি হয়, ডেবে যায় না, নাকি ঠিকঠাক থাকে? ডেবে যায়। আচ্ছা, তাহলে ডেবে গেলে এইখানেও তো এই ব্লকটা যখন সারফেসটাকে প্রেসার ক্রিয়েট করতেছিল তখন ব্লকটাও তো কি হওয়া প্রয়োজন ছিল, অর্থাৎ সারফেসের মধ্যে ডেবে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু বাস্তবে কি তা ঘটতেছে? ঘটতেছে না, ঘটতেছে না, তাই না? তার কারণটা কি? তার কারণ হচ্ছে সারফেসও কি করে, ওই ব্লকটার উপরে
একটা ফোর্স জেনারেট করে, ঠিক ওই সময় সারফেসটাও কি করে, ওই ব্লকটার উপরে একটা ফোর্স জেনারেট করে, যেই ফোর্সটার নাম আমরা কি দিচ্ছি, নর্মাল ফোর্স। এবং সেটা সবসময় কি করে, সারফেসের পারপেন্ডিকুলার, যদি এটা সারফেস হয় তাহলে এই সারফেসের লম্ব বরাবর কাজ করে। মিউট করে দেন যিনি আনমিউট করে রাখছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নর্মাল ফোর্স বলতে আমরা কি বুঝতেছি, বা অবিলম্ব প্রতিক্রিয়া বল বলতে আমরা কি বুঝতেছি, যে যখন কোনো বস্তুর উপরে আমরা কি করব, কোনো বস্তু যখন কোনো পৃষ্ঠতলকে চাপ দিবে তখন পৃষ্ঠতলের বিকৃতি হয়, কিছুটা হলেও তো বিকৃতি হয়, যেটা আমরা দেখতে পাই না। যখন আমরা মাটির উপর রাখি ধরেন কিছুটা হলেও তো ডিফর্ম হয়, হয় না? ধরেন যে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এখন কথা হচ্ছে যে ওই ডিফর্মটাকে কাটানোর জন্য কি করে, পৃষ্ঠতলটাও কি করে, ঠিক ওই ব্লকটার উপরে উপর দিক থেকে একটা ফোর্স জেনারেট করে, এবং সেটা কি হয়, পৃষ্ঠতল, যে পৃষ্ঠতলটা আছে ওই পৃষ্ঠতলের লম্ব বরাবর কাজ করে, পারপেন্ডিকুলার বরাবর কাজ করে। যখন লম্ব বরাবর কাজ করে, আমরা যখন ধরেন আমি যদি মাটির উপরে দাঁড়ায় থাকি তাহলে আমি মাটিটাকে কোন বরাবর ফোর্স দিচ্ছি, লম্ব বরাবর ফোর্স দিচ্ছি না? আমি যদি মাটির উপর দাঁড়ায় থাকি তাহলে মাটিটাকে আমি কোন বরাবর ফোর্স দিচ্ছি, ঠিক লম্ব বরাবর। তাহলে মাটিটা ওই অবস্থায় থাকার জন্য আমাকে কি করবে, অপোজিট দিক থেকে একটা ফোর্স দিবে, এবং সেটাও কি হবে, যেই মাটিতে দাঁড়ায় আছি সেই মাটিটার পারপেন্ডিকুলার হবে, লম্ব বরাবর হবে। তখন সেই ফোর্সটাকে আমরা কি নামে ডাকতেছি, অভিলম্ব প্রতিক্রিয়া বল অথবা নর্মাল ফোর্স। এখন ধরেন এই নর্মাল ফোর্স আসার জন্য, নর্মাল ফোর্স হওয়ার জন্য কন্ট্যাক্ট থাকা কি জরুরি না? দুইটা বস্তু কন্ট্যাক্ট থাকা জরুরি কি না? অবশ্যই জরুরি। যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে কি নর্মাল ফোর্স আসবে সেখানে? আসবে না তো, তাই না? কিন্তু এইখানে একটা কথা যেমন সত্য, যে কন্ট্যাক্ট ফোর্স নর্মাল ফোর্সের জন্য বা অবিলম্ব প্রতিক্রিয়া বলের জন্য কন্ট্যাক্ট সারফেস থাকা যেমন সত্য, আবার কন্ট্যাক্ট সারফেস থাকলেই যে নর্মাল ফোর্স আসবে সেটাও কিন্তু পুরোপুরিভাবে সত্য না। এমনটাও হতে পারে যে কন্ট্যাক্ট সারফেস আছে বাট সেখানে নর্মাল ফোর্স নেই, বাট নর্মাল ফোর্স থাকতে হলে অবশ্যই কি হইতে হবে, কন্ট্যাক্ট থাকতে হবে। মিউট করে দিয়েন, ঠিক আছে, সাউন্ড হচ্ছে। তাহলে সবাই এই নর্মাল ফোর্সটা লিখেন। যেমন আমি যখন এই সারফেসের উপরে দাঁড়িয়ে আছি বা ব্লক রেখেছি, সেটা কোন বরাবর কাজ করতেছে, আর ওজন কাজ করতেছে নিচের দিক বরাবর, এমজি ফোর্স। তাহলে এই এমজি ফোর্সটাকে মেনটেন করার জন্য কি করবে, উপরের দিক থেকে আরেকটা ফোর্স জেনারেট হবে, সেটা নাম হচ্ছে নর্মাল ফোর্স অথবা রিঅ্যাকশন ফোর্স, যেটাকে আমরা অবিলম্ব প্রতিক্রিয়া বল নামে জানি। আর আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আপনাদের কথা শেষ হলে সাথে সাথে মিউট করে দিবেন। আচ্ছা, যারা ফেসবুক লাইভে আছেন তারা কি বুঝতে পেরেছেন কিনা জানাবেন কমেন্ট করে। সবাই জানান কমেন্ট করে। আমি হচ্ছে যে আপনাদের নর্মাল ফোর্সের ডেফিনেশনটা লিখে দিচ্ছি, সবাই লিখতে থাকি। যখন কোনো বস্তু কোনো পৃষ্ঠতলকে চাপ দেয় পৃষ্ঠতলটির বিকৃত হয় এবং পৃষ্ঠতলটিও ওই বস্তুকে পৃষ্ঠতলটির কিছুটা বিকৃত হয় বলেছি না? যখন সোফার উপরে বসেন সেটা কি হয়, কিছুটা বিকৃত হয়। হ্যাঁ, সেটাই বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন কি বলেছে?
কেমন শোনা যাচ্ছে? লিখেন, এটাই ঠিক আছে। পৃষ্ঠতলটির কিছুটা বিকৃত হয় না? আচ্ছা, পৃষ্ঠতলটিও ওই বস্তুটিকে সমবলে লম্বভাবে বল প্রয়োগ করে। নেন, লিখে দিলাম। খুশি হয়েছেন? আচ্ছা ঠিক আছে, দেখেন পৃষ্ঠতলটিও ওই বস্তুটিকে সমবলে লম্বভাবে বল প্রয়োগ করে, তাই না? বল প্রয়োগ করে। ওই লম্ব বলটিকেই অভিলম্ব প্রতিক্রিয়া বল বলা হয়। অভিলম্ব প্রতিক্রিয়া বল বলা হয়। যা সব সময় কোন বরাবর কাজ করবে? পৃষ্ঠতলের লম্ব বরাবর কাজ করবে। যা সব সময় পৃষ্ঠতলের লম্ব বরাবর কাজ করবে। ক্লিয়ার সবাই? তার মানে অভিলম্ব প্রতিক্রিয়া বল কখন আসবে? যখন প্রেসার কন্ট্যাক্ট সারফেসে থাকবে দুইটা বস্তু, সারফেস এবং বস্তু যখন কন্ট্যাক্ট অবস্থায় থাকবে এবং একে অপরকে যখন প্রেসার দিবে, তখনই কি আসবে? নর্মাল ফোর্স আসবে। কন্ট্যাক্ট থাকলেই যে নর্মাল ফোর্স আসবে ব্যাপারটা তা না, আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখবো এরকম, ঠিক আছে? যে সেখানে কি অবস্থায় আছে? দুইটা বস্তু কন্ট্যাক্ট অবস্থায় আছে, বাট সেখানে কি নাই? নর্মাল ফোর্স নাই। এই কথাটা সবাই বুঝতে পেরেছি? তাহলে এখানে স্টার দিয়ে একটা লাইন লিখতে পারেন, সংস্পর্শে থাকা জরুরি। অর্থাৎ অবশ্যই নর্মাল ফোর্স আসতে হলে কি হইতে হবে? দুইটা বস্তুকে কন্ট্যাক্ট সারফেসে থাকতে হবে। স্টার দিয়ে লিখে রাখেন যে সংস্পর্শে থাকা জরুরি। ওকে, এবং সেটাই যে নর্মাল ফোর্স কোন বরাবর আসছে? সারফেসের পারপেন্ডিকুলার বরাবর, লম্ব বরাবর। লেখা হয়েছে সবার এটা? ঠিক আছে, এবার আসেন প্রথম কোশ্চেনটা। এখানে আপনাদের একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে এই হচ্ছে এখানে দুইটা সারফেস দেওয়া আছে। ওকে, এখানে একটা সারফেস দেওয়া হয়েছে, ঠিক এই বরাবর একটা সারফেস দেওয়া হয়েছে। আপনারা তো মই দেখেছেন তাই না? তো ধরেন যে এখানে একটা মই অথবা কাঠের খণ্ড ঠিক এই অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? যেভাবে রাখা হয়েছে। যদি এই অবস্থায় থাকে, তার মানে এই যে এই পয়েন্টটার মধ্যে কি কন্ট্যাক্ট হয়েছে না সারফেস এবং মইটার সাথে? অবশ্যই এটা একটা কন্ট্যাক্ট সারফেস এবং এইখানে একটা কি কন্ট্যাক্ট সারফেস না? তাহলে আপনাকে বের করতে বলা হয়েছে এ এবং বি পয়েন্টে লম্ব বরাবর কোনটা হবে, লম্ব বরাবর বল কোনটা হবে। যেহেতু এই দুইটা একটা কন্ট্যাক্ট সারফেস, তার মানে এখানে অবশ্যই নর্মাল ফোর্স আসবে। আর যদি নর্মাল ফোর্স আসে তাহলে সেটা ডিরেকশন কোনটা হবে? যখন একটু খেয়াল করি, যখন আমরা এখানে এমভরের একটা বস্তু রেখেছিলাম, তখন লম্ব বরাবর কিভাবে কাজ করতো বলটা? যেমন হচ্ছে এমজি নিচে কাজ করতো, লম্ব বরাবর বল কাজ করতো কোন দিকে? এই সারফেসের পারপেন্ডিকুলার বরাবর। তাহলে এইখানে কোনটা হবে? এ পয়েন্ট এবং বি পয়েন্টে কোনটা হবে? না, এটা সবাই একটু দেখি। এখন তো এটা অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, তাই আমি ওইভাবে বুঝাতে পারতেছি না আপনাদেরকে, মানে দেখাইতে পারতাছি না। বাট আপনারা সবাই এদিকে খেয়াল করেন যে এইখানে এটা কোন দিক বরাবর কাজ করবে বলেন তো? লম্ব বরাবর। সারফেস, কন্ট্যাক্ট সারফেস কোনটা? এই পয়েন্টটা।
এখন এই কন্ট্যাক্ট সারফেসের লম্ব বরাবর কোনটা হবে? এই দিকটা হবে না? বুঝতে পারতাছি? অর্থাৎ এই দিক বরাবর কি করবে? তার অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করবে। তার মানে এখানে তার কি আসবে? অবিলম্ব প্রতিক্রিয়া বল আসবে। এটা কি সবাই বুঝতে পেরেছি? কন্ট্যাক্ট সারফেসের লম্ব বরাবর, কন্ট্যাক্ট সারফেস কোনটা? এই পয়েন্টটা। যেমন আমি যদি এটার জন্য আঁকি, কন্ট্যাক্ট সারফেস কোনটা? এটা। স্পর্শ হয়েছে কোথায়? কারটা এইখানে, এই পয়েন্টে ভূমির সাথে স্পর্শ হয়েছে। তাহলে এর লম্ব বরাবর কোনটা হবে? উপরের দিকটা হবে না? তাহলে এটা হচ্ছে কি তার অবিলম্ব প্রতিক্রিয়া বল। সবাই কি এটা বুঝতে পেরেছেন? কন্ট্যাক্ট সারফেসের লম্ব বরাবর, যেমন এটা হচ্ছে কন্ট্যাক্ট সারফেস, কন্ট্যাক্ট সারফেসের এই লম্ব বরাবর, যেখানে কন্ট্যাক্ট হবে ঠিক তার লম্ব বরাবর। আচ্ছা এইটা দেখেন, যেমন এইখানে একটা পয়েন্ট আছে কন্ট্যাক্ট সারফেস, এইখানে একটা পয়েন্ট আছে কন্ট্যাক্ট সারফেস। তার মানে এইখানে অবিলম্ব প্রতিক্রিয়া বলের ডিরেকশন কোনটা হবে? যদি এটাকে বলি আমি এ আর এটাকে যদি বলি বি, কেউ বলতে পারবেন? এখানে কি রাখা হয়েছে? একটা কাঠের খণ্ড রাখা হয়েছে এই সারফেসটার উপরে। ধরেন এটা একটা সারফেস, তাহলে এই বরাবর আপনার এ পয়েন্ট এবং বি পয়েন্টে যেহেতু কন্ট্যাক্ট হয়েছে, তার মানে এ এবং বি পয়েন্টে অবিলম্ব প্রতিক্রিয়া বলের ডিরেকশনটা কোন দিকে হবে? সারফেসে, কন্ট্যাক্ট সারফেসের লম্ব বরাবর। এখন কন্ট্যাক্ট সারফেসের লম্ব বরাবর কোনটা আপনারা আমাকে বলবেন। ধরেন এই দিক বরাবর, নাকি এই দিক বরাবর, নাকি হচ্ছে এই দিক বরাবর, কোনটা হবে? 1 2 3, কোনটা সঠিক হবে? মাঝখানেরটা সঠিক না? তাহলে এইটা ভুল, এইটা ভুল, সঠিক কোনটা? এটা। আচ্ছা যদি এইটার জন্য আঁকতে চাই বি পয়েন্টের জন্য, তাহলে লম্ব বরাবর সারফেস হবে কোনটা? এটা হবে, নাকি এটা হবে, নাকি এইটা হবে? কোনটা হবে বলেন? 1 2 3, কোনটা সঠিক হবে? R2 সঠিক হবে না? তাহলে এটাই হচ্ছে তার পারপেন্ডিকুলার বল। তাহলে এটাকে আমরা কি বলবো? তার নর্মাল ফোর্স। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? অর্থাৎ নর্মাল ফোর্স সবসময় কন্ট্যাক্ট সারফেসের লম্ব বরাবর থাকবে। একটু আগে তো এটাই লিখাই দিয়ে আসছি, তাই না? সবাই কি এটা ক্লিয়ার হয়েছে? ওকে ফাইন। তাহলে আরেকটা কোশ্চেন দেখি। সাপোজ ধরেন এ হচ্ছে একটা সারফেস, তো এই সারফেসের উপরে আমি 5 কেজি ভরের একটা বস্তু রাখলাম, বা ধরেন যে 50 কেজি ভরের একটা বস্তু রাখলাম। যদি 50 কেজি ভরের একটা বস্তু রাখি, তাহলে এই বস্তুটা কি করবে? এই সারফেসটাকে প্রেসার দিবে। এখানে কি হচ্ছে? কন্ট্যাক্ট হচ্ছে না? তাহলে যদি কন্ট্যাক্ট হয়, তাহলে এখানে অবিলম্ব প্রতিক্রিয়া বল আসবে কি আসবে না? অবশ্যই আসবে অবিলম্ব প্রতিক্রিয়া বল। যদি আসে তাহলে সেই অবিলম্ব প্রতিক্রিয়া বলের মানটা কত হবে আপনাকে বের করতে বলা হয়েছে। আপনি সবসময় জি এর মান 10 ধরে নেবেন। কত ধরে নেবেন? 10। তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান কত হবে নির্ণয় করো। কত হবে অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান? 500। এটা কি সবাই বুঝতে পারতেছি? 500। ভেরি গুড, আপনারা তো অনেক ভালো, একবারেই বলে দিছেন। ভেরি গুড। নিচে কি কাজ করবে? এমজি কাজ করবে না? তাহলে ভর কত? 50, জি কত? 10। তাহলে এখানে কত আসবে? 500 নিউটন। ভেরি গুড। তাহলে যদি এইখানে 500 নিউটন আসে, তাহলে তার অপোজিট দিকে কি হবে? অবিলম্ব প্রতিক্রিয়া বল দিবে। সারফেসও কি করবে? ডিফর্ম করার জন্য কি করবে? একই ধরনের রিএগেনেস্ট করার জন্য কি করবে? একই ধরনের ফোর্স দিবে না? এবং সেই ফোর্সটা কত? আর এটা কি জেনারেটেড ফোর্স? এগুলো অটোমেটিক্যালি কি হয়? জেনারেট হয়। বুঝতে পেরেছেন? যদি আমি 5 কেজি ভরে রাখতাম তাহলে কত হইতো? 50 হইতো। যদি 2 কেজি রাখতাম তাহলে কত হইতো? 20 হইতো। তার মানে এই যে ফোর্সের মানটা, এটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে না?
একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি এই মানটা এরকম 500 অর্থাৎ এই 500 নিউটনের সমান না হয়ে এই মানটা যদি বড় হইতো তাহলে ঘটনাটা কী করতো? একটা বস্তু রাখছেন, বস্তুটা সোজা উপরের দিকে নিজের ইচ্ছাতেই উড়ে যাচ্ছে। চমৎকার কাজ হয়ে যেত না যদি আর এর মানটা বেশি হতো? তার মানে সেটা কি হয়? ইকুয়াল এবং অপোজিট হয়। বুঝতে পেরেছেন? তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া বল এখানে কত হবে? 500 নিউটন। ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে আরেকটা দিচ্ছি কোশ্চেন, এটা সলভ করেন। ধরেন এখানে আমি 7 কেজি ভরের একটা বস্তু রাখলাম, তার উপরে আরেকটা বস্তু রাখলাম, সেটা কত কেজি? ধরেন 3 কেজি। দুইটা বস্তু রেখেছি, একটা বস্তুর উপরে আরেকটা বস্তু রাখছি। তাহলে যদি রাখি, প্রত্যেকটা বস্তুর জন্য নর্মাল ফোর্স আসবে না? ধরেন এইখানে কন্টাক্ট আছে, এই পয়েন্টে কি আছে? তারা একে অপরের সাথে কন্টাক্ট আছে না? তাহলে 3 কেজির জন্য একটা কন্টাক্ট সারফেস পাচ্ছি। তাহলে এইটার জন্য 3 কেজির জন্য আমি একটা নর্মাল ফোর্স পাবো। আবার এইখানে 7 কেজি কী অবস্থায় আছে? কন্টাক্ট অবস্থায় আছে। একে অপরকে কি প্রেশার দিতেছে? অবশ্যই 3 কেজি ভরের বস্তুটা 7 কেজি ভরের বস্তুটাকে প্রেশার দিচ্ছে, আবার 7 কেজি ভরের বস্তুটা 3 কেজি ভরের বস্তুটাকে কী করতেছে? সমপরিমাণ বলে প্রেশার দিচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে যেহেতু এইখানে প্রেশারের কাজ চলতেছে, তা আবার কন্ট্যাক্ট অবস্থায় আছে, তার মানে এখানে নর্মাল ফোর্স আসবে কি আসবে না? অবশ্যই আসবে অবিলম্ব প্রতিক্রিয়া বল, এবং দুইটার জন্য আসবে, 3 কেজির জন্য আসবে, 7 কেজির জন্য আসবে। এখন আপনাকে বের করতে বলা হয়েছে যে এই নর্মাল ফোর্সের মান কত আসবে। আলাদা আলাদাভাবে বের করেন। 3 কেজির জন্য আলাদা বের করেন, 7 কেজি। ফেসবুক থেকে কেউ পারতেছে কিনা আমরা দেখি। একজন বলেছে 500, মাজিদ। 7 কেজির জন্য 3 কেজির জন্য 30 হবে। তাই এটা বলতেছি সবাই। ঠিক আছে, চলেন আমরা দেখি। আচ্ছা, আমরা একটু আগে শিখে আসছি না যে এফবিডি ডায়াগ্রাম, মনে আছে? একটু আগেই শিখে আসছি ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে আমরা আলাদা আলাদা করে আঁকবো, যেহেতু আমাকে আলাদা আলাদাভাবে অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান বের করতে বলা হয়েছে, তাই আমরা কি করি? এটাকে আলাদা আলাদাভাবে আঁকি। ঠিক আছে, ধরেন আমি যদি 3 কেজির জন্য আঁকি তাহলে ঘটনাটা কি ঘটবে একটু দেখার চেষ্টা করি। তাহলে 3 কেজির জন্য আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তাহলে আঁকলে এই 3 কেজিটাকে টোটালে আমি ধরে নিচ্ছি পয়েন্ট মাস। এই পয়েন্টটার ভর কত এখন? 3 কেজি। তাহলে 3 কেজি হইলে এর উপরে কি করবে? ওজন কাজ করবে না? সেটা কত কাজ করবে? 3 কেজির জন্য যদি জি এর মান 3 হয় তাহলে 30 নিউটন। এবং ঠিক এই ওজনের বিপরীত দিকে একটা ফোর্স কাজ করবে না? কারণ এই 3 কেজি কী করতেছে? 7 কেজিকে প্রেশার দিচ্ছে। কত নিউটন বলে? 30 নিউটন বলে। তাহলে এবার 7 কেজি কী করবে? 30 নিউটন বলে অপোজিট দিকে ওকে প্রেশার দিবে। তাহলে সেই প্রেশারটা কত? R1 ধরে নিলাম। তাহলে R1 যদি হয় তাহলে R1 এর মান কত আসবে? 30 নিউটন। তাহলে 3 কেজির জন্য কত পাচ্ছি? 30। যদি আমি 7 কেজির জন্য আঁকি তাহলে কি হবে? 7 কেজির জন্য শুরুতেই তো কি কাজ করবে? নিচে তার ওজন কাজ করবে, সেটা কত? 70 নিউটন। এবং এইখানে যেহেতু 7 কেজিতে কন্ট্যাক্ট সারফেস আছে, এই কন্ট্যাক্ট সারফেসের জন্য কি করবে? উপরের দিকে একটা ফোর্স কাজ করবে, সেটা কত? R2। আচ্ছা, আর কোনো ফোর্স আছে? আরেকটা নর্মাল ফোর্স আছে। ভেরি গুড। কোথা থেকে আছে? আমরা একটু আগেই তো জানি যে যদি 3 কেজি 7 কেজির উপরে একটা ফোর্স দেয়, সেটা কত? R1 মানে, তাহলে কি করবে? 7 কেজিও কি করবে? 3 কেজির উপরে ফোর্স দিবে, তাই না? যদি 3 কেজি এইভাবে যদি চিন্তা করেন, ধরেন যে 3 কেজি ভরের বস্তুটা যদি 7 কেজি ভরের উপরে একটা নর্মাল ফোর্স দেয়, তাহলে 7 কেজি ভরের বস্তুটাও কি করবে? 3 কেজির উপরে নর্মাল ফোর্স দিবে, সেটাই তো জানি। তাহলে এইখানে 3 কেজি ভরের বস্তুটাও কি করবে? 7 কেজিকে একটা নর্মাল ফোর্স দিবে। তাহলে সেই নর্মাল ফোর্সটা কত? এই R1। তাহলে R1 এর ভ্যালু কত বলেন তো? 30 নিউটন। যদি ইকুয়াল এবং অপোজিট না হতো তাহলে কি বস্তুটা এখানে থাকতো? থাকতো না তো। সেটা হয় উড়ে যেত, আর না হয় কি করতো? মাটিতে ডেবে যেত। দুইটার একটা ঘটতো।
তাই না? যেহেতু সমান তার মানে কি করবে, 3 কেজি ভরের বস্তুটাও 7 কেজি ভরের বস্তুর উপরে একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল দিবে। তাহলে সেটা কত, 30 নিউটন। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে, R2 সমান সমান R1 প্লাস কত, 70। তাহলে R1 এর ভ্যালু হচ্ছে 30 প্লাস 70 ইজ ইকুয়াল টু কত, 100 নিউটন। এটা কি সবাই বুঝতে পেরেছি? সেভেন কেজির জন্য তো ও নিজের জন্যই তো 70 নিউটন কি করতেছে, তাহলে 3 কেজি কি করতেছে, ওর উপরে দিচ্ছে একটা ফোর্স। তাহলে এইখানে যদি 3 কেজি যদি 7 কেজির উপরে দেয়, তাহলে 7 কেজিও কি করবে, 3 কেজির উপরে ফোর্স দিবে, সমপরিমাণ, ইকুয়াল অ্যান্ড অপোজিট। বুঝতে পেরেছেন? ইয়েস, বিপরীত ক্রিয়া বল অথবা প্রতিক্রিয়া বল। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা সবাই করে রাখবেন। ধরেন এবার এইখানে 3টা বস্তু আছে একের উপর এক। এখানে আছে ধরেন যে 7 কেজি, এখানে আছে 1 কেজি, এখানে আছে ধরেন যে 2 কেজি সাপোজ। তাহলে এবার এইখানে কয়টা কন্ট্যাক্ট সারফেস, 3টা কন্ট্যাক্ট সারফেস না? এই 3টা কন্ট্যাক্ট সারফেসের জন্য আপনাকে বের করতে বলা হয়েছে অবিলম্ব প্রতিক্রিয়া বলগুলোর মান নির্ণয় করো। অবিলম্ব প্রতিক্রিয়া বলগুলোর মান নির্ণয় করো। কার কার জন্য বের করবেন, 2 কেজির জন্য, 1 কেজির জন্য, 7 কেজির জন্য আলাদা আলাদাভাবে বের করবেন। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। না পারলে অসুবিধা নেই, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, তবে চেষ্টা করলে আপনি পারবেন। ক্লিয়ার? কোশ্চেনটা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। এবার আসেন আরেকটা কোশ্চেন। সবাই তো বল দেখেছি তাই না? এখন ধরেন একটা বল আয়শা কি করলো, দুই পাশে এরকম 2টা খুঁটি আছে, ঠিক আছে? এই 2টা খুঁটির মাঝ বরাবর আয়শা আটকায় গেল। কি বলেছি, একটা বল এরকম 2টা খুঁটির ঠিক মাঝ বরাবর আয়শা এইভাবে আটকায় গেছে। যদি মাঝ বরাবর এসে আটকায় যায়, তাহলে এইখানে কন্ট্যাক্ট সারফেস আসতেছে না? এইখানে একটা কন্ট্যাক্ট সারফেস, আবার এইখানেও একটা কন্ট্যাক্ট সারফেস। তাহলে যদি কন্ট্যাক্ট সারফেস হয় এবং এইটার ভর যদি হয় আপনার 7 কেজি, যদি ভর হয় 7 কেজি, তাহলে আপনাকে বের করতে বলা হয়েছে অবিলম্ব প্রতিক্রিয়া বল কত হবে এটার। অবিলম্ব প্রতিক্রিয়া বল নির্ণয় করো। আচ্ছা, এইভাবে অবিলম্ব প্রতিক্রিয়া বল বারবার না লিখে আপনাদের যদি বলি যে আর এর মান নির্ণয় করো, তাহলে আপনারা বুঝে যাবেন না যে সেটাই হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে আর এর মান নির্ণয় করেন। আর ইজ ইকুয়াল টু হোয়াট? এটা কোশ্চেনটা তো আমরা বুঝতে পেরেছি তাই না? এই হচ্ছে একটা সারফেস দেওয়া আছে, 2টা সারফেস। এই 2টা সারফেসের মাঝে আইসা কি করলো, একটা বল আইসা আটকায় গেছে এবং সারফেসটার ভর কত, 7 কেজি। যদি সারফেসটার ভর হয় বলটার ভর কত, 7 কেজি। যদি বলটার ভর হয় 7 কেজি, তাহলে আপনাকে অবিলম্ব প্রতিক্রিয়া বল আর এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। সলভ করতে পারবো এটা? অ্যাঙ্গেল দেওয়া লাগবে? ঠিক আছে, ধরেন এই যে অ্যাঙ্গেলটা, এটা দেওয়া আছে আপনার 60 ডিগ্রি।
এখানে অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। যদি অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয় তাহলে আপনার অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান কত হবে সেটা বের করতে বলা হয়েছে। পারবেন নাকি করে দেব? কিভাবে 35 বলেছেন? সেভেন্টি নিউটন। আচ্ছা কজ আসবে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা দেখি অবিলম্ব প্রতিক্রিয়া বল কিভাবে আসতেছে এখানে। ওকে, দেখেন এইখানে কন্ট্যাক্ট সারফেস আছে না, সবাই একটু মিউট করে দেখি। এই দুইটা পয়েন্টে কি অবস্থায় আছে, কন্ট্যাক্ট আছে। যদি এই দুইটা পয়েন্টে কন্ট্যাক্ট থাকে, সারফেস কোনটা ছিল, এটা ছিল তার সারফেস। আবার এখানে কোনটা সারফেস ছিল, এটা ছিল তার সারফেস। তার মানে দুইটা পয়েন্টে আপনার কন্ট্যাক্ট আছে, তার মানে এই কন্ট্যাক্ট বরাবর লম্ব বরাবর কি আসবে, অবিলম্ব প্রতিক্রিয়া বল হবে, তাই না? তাহলে এই কন্ট্যাক্টের ঠিক লম্ব বরাবর একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল আসবে। কন্ট্যাক্ট সারফেস কিন্তু এটা, তার লম্ব কোনটা, এটা না? তাহলে ঠিক এই বরাবর একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল আসবে এবং ঠিক তার এই দিক বরাবর আরেকটা অবিলম্ব প্রতিক্রিয়া বল আসবে না? কেন? কারণটা হচ্ছে এই যে এটা তার কন্ট্যাক্ট সারফেস, বুঝতে পেরেছেন? আর তার কেন্দ্র কোনটা ছিল, এটা হচ্ছে তার কেন্দ্র। তাহলে যদি এই দুইটা সারফেস আইডেন্টিক্যাল হয়, সেম হয়, তাহলে সেটা কি করবে, কেন্দ্র দিয়েই তো যাবে। তাহলে এইটার মান হচ্ছে ধরেন আর, কারণ এটাও সেম থাকবে, এটাও সেম থাকবে, কারণ সারফেস দুইটা কি একই, ঠিক আছে? তাহলে সারফেস দুইটা যদি একই হয় তাহলে এই দিক বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া বল আর পাবো, এই দিক বরাবর আর পাবো। এখন আপনাকে বলা হয়েছে আর এর মান বের করতে। কারণ আর এর মান বের করার জন্য আমরা কি জানি যে একটা বস্তুর এমজি ফোর্স কোন দিকে কাজ করে, ঠিক তার ভরকেন্দ্র বরাবর কাজ করে না? তাহলে ঠিক এইখানে একটা এমজি ফোর্স পাবো কি না? তাহলে এই দিক বরাবর একটা এমজি ফোর্স পাবো। এখন এই এমজি ফোর্সের মান কত আসবে, 70 আসবে, যদি জি এর মান কত হয়, 10 হয়। আচ্ছা, এটাকে ধরেন যদি আমি ঠিক এই বরাবর লম্ব টানি, তাহলে এই কোণটা কত হবে, অর্ধেক আসবে না, 30 হবে। আচ্ছা, এটা যদি 30 হয় তাহলে এটা কত, যেহেতু লম্ব বরাবর তার মানে এটা 90, এটা 90 হলে এটা কত, 60। ভেরি গুড, তার মানে এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবার এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, 30, কারণ 60 এই দুইটা কি হবে, একে অপরের লম্ব হবে, তার মানে এইটা হবে 30। আবার এইটা যদি 30 হয় তাহলে আর কোনোটা দরকার আছে? আচ্ছা, এইটাও কত আসবে, 30 হবে না? তাহলে এই কোণটাও তো কত আসবে, 30 হবে, কারণ দুইটা সারফেসই তো কি আইডেন্টিক্যাল। ঠিক আছে, এবার ধরেন এটাকে যদি আমি আলাদাভাবে ড্র করি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, নিচের দিক বরাবর কি কাজ করবে, এমজি ফোর্স কাজ করবে। তাহলে এমজিটা লিখে নিলাম, ঠিক আছে? এবার দেখেন এইখানে যে একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল আর আছে, আমরা তো ভেক্টরের উপাংশ পড়ে আসছি, তাই না? ভেক্টরের উপাংশ আমাদের মনে আছে? আচ্ছা, যদি ভেক্টরের উপাংশ মনে থাকে তাহলে এই আর এর কয়টা কম্পোনেন্ট হবে, দুইটা কম্পোনেন্ট হবে। একটা কি হবে, আর, ভেরি গুড, একটা হবে আর সাইন 30 আর একটা হবে আর কস 30। আচ্ছা, এই কোণটা 30 হইলে এটাও তো 30, তাই না? এটা 30 না, এটাও কিন্তু 30, সিমিলারলি, বুঝতে পারতাছি তো? এটা এটা যদি 30 হয় তাহলে এটাও তো 30 হবে। কোন ধরনের কোণ বলে বলতে পারি বলেন তো? একান্তর কোণ, এটা 30, এটাও 30, ঠিক আছে, অনুরূপ কোণ, ভেরি গুড। এবার দেখেন এইখানে লম্ব বরাবর আর কাজ করতেছে না, তাহলে আমি এটাকে আর নিয়ে নিলাম, এই দিক বরাবর আর। আবার ঠিক এই দিক বরাবর আর কাজ করতেছে না, এটাকে ওই যে আমরা প্যারালাল শিফটিং করে আসছি না, ভেক্টরকে যে কোনোভাবে প্যারালাল শিফটিং করা যায়, তাহলে এই দুইটা আর নিয়ে নিলাম। এবার এইখানে কোনটা কত ছিল, 30 ছিল, এবং ওই কোনটা কত ছিল, 30 ছিল। তাহলে এইবার এই দুইটা আর এর কি আসবে, দুইটা কম্পোনেন্ট হবে না? তাহলে একটা কম্পোনেন্ট আসবে কি আর কস 30, আর একটা কম্পোনেন্ট কি আসবে, আর সাইন 30। তাহলে এইটা কি হবে, কোণের সাথে আছে, তাহলে এই কম্পোনেন্টটা কি হবে, আর কস 30, আর উপরের কম্পোনেন্টটা কি হবে, আর সাইন 30। তাহলে এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কি হবে, আর সাইন 30। ওয়েল, আবার এইখানে এর কয়টা কম্পোনেন্ট আসবে, দুইটা, একটা হবে কি আর কস 30, তাহলে এটা নিলাম আর কস 30,
আচ্ছা, এর আবার আরেকটা কম্পোনেন্ট হবে না আর সাইন 30, তাহলে আর সাইন 30 আর সাইন 30 যোগ হয়ে কি হবে 2 আর সাইন 30। এখন বলেন এই যে আর কস 30 আছে, এখানে যে আর কস 30 আছে, এই দুইটা কি ইকুয়াল এন্ড অপোজিট না? যদি ইকুয়াল এবং অপোজিট হয় এই দুইটা কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে না, এই দুইটা বাদ। আচ্ছা, তাহলে কি থাকবে 2 আর সাইন 30 সমান সমান mg। তাহলে আমরা লিখে নেই যে 2 আর সাইন 30 সমান সমান কার সমান হবে, mgর সমান, এবং mgর ভ্যালুটা কত 7 × 10, তার মানে 70। এবার বলেন যে সাইন 30 সমান সমান কত, হাফ। এবার হাফ আর 2 কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে না? আমরা কি জানি সাইন 30 সমান সমান লিখতে পারি যে 1/2 ইজিক্যাল টু কত 70, তাই না? তাহলে এবার যদি এটা লিখতে পারি তাহলে 2 আর হাফ এখানে কাটাকাটি, তাহলে আর ইজিক্যাল টু কত নিউটন, 70 নিউটন। এটাই হচ্ছে কি তার অবিলম্ব প্রতিক্রিয়া বল। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। ক্লিয়ার সবাই? এখানে আরেকটা আর সাইন 30 আসবে না এটার জন্য, তাহলে এই দুইটা কি হবে, একই দিকে যেহেতু যোগ হবে, যোগ হলে কি হবে 2 আর সাইন 30। ওকে, উপরের দিকে দুইটার জন্য আসবে না, এটার জন্য আসবে আর সাইন 30, এটার জন্য আসবে আর সাইন 30, তাহলে কি হবে 2 আর সাইন 30। ওকে, এবার আসেন এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে আপনাদের। এখানে ধরেন যে আপনাকে 5 কেজি ভরের একটা বস্তু রাখা আছে চুপচাপ। এটা কোন ধরনের অ্যাক্সিস বলেন তো, ইনক্লাইন্ড অ্যাক্সিস বলি না, অর্থাৎ আনত তল বলি। ভেরি গুড। অর্থাৎ আমরা যখন একটা বস্তুকে, ধরেন এই বস্তুটা যদি নিচে থাকতো, এইখানে থাকতো, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলতাম, যে এই যে ধরেন যে সাপোজ এই বস্তুটা এই বরাবর আছে, তার মানে নর্মাল সারফেসে আছে, কিন্তু এই সারফেসটাকে যদি আমি একটা অ্যাঙ্গেলে শিফট করায় দিই, এই সারফেসটাকে যদি আমি উপরের দিকে উঠায় দিই, তাহলে সারফেসটা উঠে গেলে ব্লকটাও তো কী করবে, উপরে উঠে যাবে না? যখন সারফেসটাকে আমি উপরের দিকে কোনো কোণে একটা অ্যাঙ্গেল করেই তো উঠাবো, যে অ্যাঙ্গেল করে যদি উঠাই তাহলে সেটাকে কি বলা হয়, হেলানো তল অথবা আনত তল। আমার কথা কি বুঝতে পেরেছেন? সেটাকে আমরা কি বলবো, হেলানো তল অথবা আনত তল। তাহলে এবার এই হেলানো তলের মধ্যে কি কন্টাক্ট সারফেস আসবে না যদি বস্তুটা সংস্পর্শ অবস্থায় থাকে? দেখেন তো এখানে বস্তুটা সংস্পর্শ অবস্থা আছে কিনা বলেন তো। এই যে এখানে কন্টাক্ট সারফেস আছে না বস্তুটা, এই যে এই বরাবর। আচ্ছা, কন্টাক্ট সারফেস তো আছে, ভালো কথা। এই বস্তুটা এই সারফেসটাকে কি প্রেসার দিচ্ছে কি দিচ্ছে না? অবশ্যই প্রেসার দিচ্ছে। ভেরি গুড। যদি প্রেসার দেয় তাহলে কি হবে, এখানে অবিলম্ব প্রতিক্রিয়া বল আসবে। যদি এইটার অ্যাঙ্গেল হয় 37 ডিগ্রি, কত ডিগ্রি, এটার অ্যাঙ্গেল যদি ধরে নেই আমি 37 ডিগ্রি, যে 37 ডিগ্রি কোণে আমি এটাকে হেলাইছি, তাহলে আপনার কাছে কোশ্চেনটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল কত হবে। বস্তুটা কিন্তু এখানে রেস্ট অবস্থায় আছে, বস্তুটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। এভাবে যদি স্থির অবস্থায় থাকে আপনাকে বের করতে বলা হয়েছে বস্তুটির অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান নির্ণয় করো। সলভ করেন সবাই। আচ্ছা, আমি এটা সলভ করে দিই, আপনারা আমার সাথে সাথে সলভ করেন, ঠিক আছে? 40 নিউটন মিথিলা বলেছেন। আচ্ছা, সাজিদা শাহরিয়া বলতেছে 43.30। আর মারুফ আহমেদ মাজিদ বলতেছে হচ্ছে 50 cos 37। ভেরি গুড, ভেরি গুড। 9.8 দলে, তার মানে 43 তো আসবেই না, তাই না? সাজ্জাদ শাহরিয়া, আপনার হয়তো বা কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, সবাই একটু দেখি আমরা এখানে যে এটার অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কত আসে। সাজ্জাদ শাহরিয়া একটু খেয়াল করেন। দেখেন এই বস্তুটার এমজি কি করবে, সোজা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করবে না? তাহলে এমজি বল কাজ করবে নিচের দিক বরাবর। আচ্ছা, এখন এই এমজি ফোর্সের কয়টা কম্পোনেন্ট হবে? দুইটা কম্পোনেন্ট হবে। একটা কম্পোনেন্ট কি হবে,
তার ইনক্লাইন্ড অ্যাক্সিস বরাবর, যেই বলে যেই দিকে হেলানো আছে ঠিক তার সেই দিক বরাবর। এটা কেন নিচ্ছি, আপনাদের ভেক্টরেও যখন আমি হেলানো তল পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এটা নেওয়ার কারণটা আমি আপনাদের নিউটনীয় বলবিদ্যায় গিয়ে এক্সপ্লেন করব। এটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে এক্সপ্লেন করব, হয়তো বা 2-1টা ক্লাসের মধ্যেই, ঠিক আছে, যে কেন আমরা এই হেলানো তল বরাবর একটা উপাংশ নিচ্ছি। কেন নিচ্ছি, নেওয়ার তো কারণ আছে, তাই না? অবশ্যই কারণ আছে, এমনি এমনি তো নিচ্ছি না। ওই কারণটা আমরা হয়তো বা নেক্সট ক্লাস বা তার পরবর্তী ক্লাসে বুঝে যাব, এক্সপ্লেন করে দেবো আপনাদের, ঠিক আছে? তাহলে দেখেন এই বরাবর আমি কি করব, একটা কম্পোনেন্ট নেব। যদি একটা উপাংশ এই বরাবর নেই তাহলে আরেকটা উপাংশ কি হবে, তার ঠিক লম্ব বরাবর হবে না? তাহলে ঠিক এই দিক বরাবর হবে আরেকটা উপাংশ। এবার দেখেন এই কোণটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত, 90, তাই না? তাহলে এই কোণটা কত আসবে, 53। 53 যদি হয় তাহলে এই কোণটা কত আসবে, আবার 90 হইতে হবে। তাহলে ভেরি গুড, তাহলে এই কোণটা কত হবে, 37 হবে। সবসময় মনে রাখবেন যদি এটা 37 হয় এটাও 37 হবে। কিভাবে হবে এটা তো আমরা দেখতেই পেলাম যে এটা 90, তাহলে এটা 53, এটা 37, মানে এইখানে যেই কোণটা থাকবে এই কোণটা এখানেও হবে। যদি ক্যালকুলেশন করেন তাহলে এটাই আসবে, সবসময় এটাই হচ্ছে। ওকে, তাহলে এইটা এবার এটার জন্য কি আসবে, mg যেহেতু কোণের সাথে আছে তাহলে এটা কি হবে, mg cos 37। আর ওইটার জন্য কি হবে বলেন তো, mg sin 37। এখন এটা হবে mg sin 37। এখন আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া বল আঁকতে হবে, তাই না? তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া বল আমরা কি জানি, যে সারফেসের ঠিক পারপেন্ডিকুলার বরাবর কাজ করে। তাহলে সারফেস কোনটা, কন্ট্যাক্ট সারফেস এটা। যদি কন্ট্যাক্ট সারফেস এটা হয় তার লম্ব বরাবর দিক কোনটা, এই দিকটা না? তাহলে এটা হচ্ছে তার অবিলম্ব প্রতিক্রিয়া বল আর। ওকে, তাহলে এবার আমরা কি বলতে পারি, আর আর mg cos 37 কি সমান না? তাহলে আমরা বলতে পারি যে r ইজ ইকাল টু mg cos 37। এবার mg এর ভ্যালু কত ছিল, 50, cos 37 মানে কত, 4/5। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, 10। দ্যাট মিন্স r ইজ ইকাল টু 40 নিউটন। আনসার। সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই?